তো আজকে আমরা যে বিষয়টা স্টার্ট করব সেটা হচ্ছে এডুকেশন এডুকেশন অ্যানালাইসিস করা, এডুকেশনের ডিস্টারবেন্স, এডুকেশনের মধ্যে ফরেন এডুকেশনের দিকে সেই মানুষটা যেতে পারবে কিনা, এরকম বেশ কিছু বিষয় আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে এডুকেশন রিলেটেড যে প্ল্যানেটস গুলো রয়েছে তাদের যে ইম্প্যাক্ট সেটা আমরা বুঝবার চেষ্টা করব। তো আমরা যেহেতু এখন একটু ডিপ অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিসের মধ্যে ঢুকছি, তার জন্য আমাদের কয়েকটা বিষয় একটু বুঝতে হবে। তার মধ্যে প্রথম বিষয়টা হলো প্ল্যানেটস অফ ডিনায়াল, অর্থাৎ যে সমস্ত গ্রহরা নাকারাত্মক, অর্থাৎ যারা কোনো ঘটনাকে না করে। তাহলে কারা কোনো ঘটনাকে না করতে পারবে? যেমন আমার একটা উন্নতি হয়েছে, আমার সেই উন্নতিতে কার সমস্যা হবে? সেটা অবশ্যই আমার প্রতিবেশীরা, যারা আমাকে দেখে কষ্ট পাচ্ছে বা যাদের আমাকে পছন্দ হচ্ছে না, এই টাইপের। তাহলে এই টাইপের নাকারাত্মক প্ল্যানেটস বা এইরকম মানে প্ল্যানেটস অফ ডিনায়াল, এদেরকে যদি আমরা পাই অ্যাক্টিভ ভাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটা ঘটনা সেটা ঘটবে না। একটা উদাহরণ দিই। যেমন হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে একজন জাতকের পঞ্চমপতি, সে হচ্ছে গিয়ে দ্বাদশে বসে আছে। আমরা ছবি এঁকে দেখাই, আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে বোঝা যাবে। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো জাস্ট এক মিনিট। এবার ঠিক আছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এর যে দেখতে পাই যদি, যে এরকম পঞ্চমপতি, এখানে পঞ্চমপতি বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে দ্বাদশে বসে আছে। একদম সিম্পল, পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গ হয়ে দ্বাদশে রয়েছে। এই চার্টটার একটা রেসপেক্টেই আমি দেখাচ্ছি যে যেহেতু বৃহস্পতি দশমে আছে সেটা আমরা ভাবছি না, আমরা পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশে আছি। তাহলে পঞ্চম মানে হচ্ছে হায়ার এডুকেশন বা মিডল এজ এডুকেশন, এবং পঞ্চমের জন্য এই মানুষটাকে যেতে হবে কোথায়? এই মানুষটাকে যেতে হবে বিদেশে, কারণ বৃহস্পতি সে পঞ্চমের দ্বাদশে বসে রয়েছে। সরি, বৃহস্পতি সে দ্বাদশে বসে রয়েছে। এবার এই বৃহস্পতি পঞ্চমপতি সে দ্বাদশে বসে রয়েছে, এটা ইন্ডিকেট করে এই জাতক পড়াশুনো করতে ফরেন যাবে, বিদেশ যাত্রা করবে। তাহলে এই যে এই জাতক বিদেশ যাত্রা করবে, কেন বিদেশ যাত্রা করবে? 5 নম্বর ঘরের জন্য। তাহলে এই জায়গাটাতে ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে কে? চতুর্থপতি। তাহলে এখানে অ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি পঞ্চমে চতুর্থপতি বসে আছে, আর তার সঙ্গে কেতু বসে আছে। তাহলে পঞ্চমে কে বসে আছে? চতুর্থপতি। চতুর্থপতি মানে হচ্ছে গিয়ে মঙ্গল। সে হচ্ছে পঞ্চমের দ্বাদশ, পঞ্চম ভাবের এডুকেশনটাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে। আর তার সঙ্গে কেতু, কেতু তুঙ্গ অবস্থায় রয়েছে। এখানে নক্ষত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। নক্ষত্র হচ্ছে গিয়ে কার নক্ষত্রে আছে? কেতু রয়েছে শুক্রের নক্ষত্রে, অর্থাৎ পূর্বাষাঢ়া নক্ষত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এই শুক্রের নক্ষত্রে কেতু রয়েছে, আর শুক্র বসে রয়েছে 8 নম্বর ঘরে। তাহলে 8 নম্বর ঘর স্বাভাবিকভাবেই এই পড়াশুনো, উন্নতি, ডেভেলপমেন্ট এগুলোকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে। তাহলে এই ক্ষেত্রে মঙ্গল এবং কেতু এরা হচ্ছে প্ল্যানেটস অফ ডিনায়াল। খুব ভালো করে বুঝতে হবে, মঙ্গল এবং কেতু এইখানে হায়ার এডুকেশনে বাধা দেবে। এবার এই মঙ্গল বা কেতুর সঙ্গে সম্পর্কযুক্ত যদি কোনো দশা চলে, যদি কোনো দশা চলে, তাকে দেখতে বাজে করে দেওয়া হতো যাতে অন্য কোনো লোকে তাকে পছন্দ। তাহলে যদি এদের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো দশা চলে, যেমন এখন চলছে শুক্রের দশা, শনির অন্তর্দশা। তাহলে শুক্রের দশা, শনির অন্তর্দশা, কেতু রয়েছে শুক্রের নক্ষত্রে, তাহলে কেতু হচ্ছে মোস্ট অ্যাক্টিভ প্ল্যানেট, যে কিনা ডিনায়ালকে ইন্ডিকেট করছে। তাহলে এই যে কেতু এবং মঙ্গল, এরা বাধা বিপত্তি দিতে পারে।
তাহলে যদি এই মঙ্গল এবং কেতু এরা এদের সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো গ্রহের দশা আমরা পেয়ে যাই, তাহলে এরা বেশি অ্যাক্টিভ হবে এবং এই যাত্রা, এই ঘটনা তাকে বাধা দেওয়ার চেষ্টা এরা ভীষণভাবে করবে। তাহলে এই বিষয়টা হচ্ছে কি আমাদের ভীষণ লাগবে প্রত্যেকটি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্ল্যানেটস অফ ডিনায়াল তাদেরকে কনসিডার করবার চেষ্টা করব। এবং এই যে প্ল্যানেটস অফ ডিনায়াল এরা কিন্তু কন্ট্রোল করবে যে এই মানুষটার জীবনে কি ঘটবে এবং সেইখান থেকে কতটা ঘটবে। আবার একাদশে রয়েছে রাহু। জেনারেলি একাদশে রাহু এই ক্ষেত্রে সাকসেসকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার সাকসেসকে কমিয়ে দেবে কেন? কারণ এই একাদশে যেহেতু রাহু অত্যন্ত বলবান হয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের যে রাহু রয়েছে এখানে অ্যাক্টিভ হয়ে, অ্যাক্টিভ বলতে আমাদের রাহু তুঙ্গ হয়ে রয়েছে। তো রাহু একাদশ ভাবটাকে যতটা সম্ভব ডিস্টার্ব করবার চেষ্টা করবে। খুব রেয়ার কেস, খুব রেয়ার, তাদের ক্ষেত্রে এই রাহু প্রচুর দেবে। কিন্তু জেনারেল কেস যদি আমরা দেখি, তাহলে এই রাহু সাকসেসকে ড্যামেজ করবার চেষ্টা করবে। আর একটা বিষয় আমরা দেখে নেব, সেটা হচ্ছে কুণ্ডলীর মধ্যে কতগুলো বক্রী গ্রহ রয়েছে। বক্রী গ্রহদেরকেও আমরা একটু অন্যভাবে ট্রিট করবার চেষ্টা করব। বক্রী গ্রহ নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি, এরপরে ফার্দার আরো পড়াশোনা করব। তাহলে এইবার এডুকেশনের ক্ষেত্রে যখন আমরা যাব, তখন আমাদের এডুকেশনকে কতগুলো ফেজে ভাগ করতে হবে। এডুকেশনের ক্ষেত্রে মূলত দুটো জিনিস কাজ করে, প্রধান দুটো জিনিস। একটা হচ্ছে মেধা আর একটা হচ্ছে মেমোরি। একটা হচ্ছে পড়ে বুঝতে পারে, আর একটা হচ্ছে বুঝে মুখস্থ রাখতে পারে। তো এই দুটোরই যেমন আমাদের ক্ষেত্রে অভাব রয়েছে, মানে পার্সোনালি আমার ক্ষেত্রে যেমন দুটোর ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে কিছুটা অভাব রয়েছে। তো এই অভাব বা এই উন্নতি এগুলো কিভাবে আসবে, কিছুই মনে রাখা এগুলো হচ্ছে কি কঠিন। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একবার যে ঘটনাটা ঘটেছিল সেটা ছবির মতন মনে রেখে দিয়েছে, একবার পড়েছে সেটা মুখস্থ রয়ে গেছে। আবার এক মেসোমশাই ছিলেন, তিনি ডেট ধরে ধরে জীবনের ঘটনা বলতে পারতেন। আর আমি তো নিজের জন্মদিন, নিজের মেয়ের জন্মদিন এগুলো ভুলে যাই। নিজের জন্মদিন অন্য লোকরা মনে করিয়ে দেয়, আর মেয়ের জন্মদিন এখন মেয়ে নিজেই মনে করিয়ে দেয়। তার জন্য মনে থাকে, কিন্তু একদম ভুলে যাই, মানে কোনোভাবেই মনে রাখতে পারি না। কিন্তু আমার এই স্কুলের একজন টিচার রয়েছেন, তিনি আমার মেয়ের প্রত্যেক জন্মদিনে কোনো মিস নেই, সকালবেলা 8টা বাজবে ওর ফোনটা আসবে। মেয়ের বয়স প্রায় 17 প্লাস হয়ে গেল, কিন্তু কোনো মিস নেই, অর্থাৎ তার এই ব্যাপারটা মনে আছে, সে মনে রাখতে পারে। যেমন যারা অঙ্ক নিয়ে চর্চা করে তাদের স্মৃতিশক্তি থেকে যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদের স্মৃতিশক্তি বেটার বলে মনে করা হয়। এরকম, এটা আর কি একটা জাস্ট কথার কথা বললাম। তো আপনারা হচ্ছে গিয়ে দুটো জিনিসকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে পড়া বুঝতে পারা, সেটা মূলত অঙ্ক বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে লাগবে, যে পড়ে বুঝতে হবে। আর একটা হচ্ছে গিয়ে গিয়ে লিখে আসা, সেটা হচ্ছে স্মৃতিশক্তি। তাহলে এই দুটোর কারক গ্রহ, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে, আমি সেগুলো বলছি। এক সেকেন্ড। আমি একটু এডুকেশনটা বার করি। আচ্ছা, তো এবার যখন হচ্ছে কি আমাদের মেধা আসবে, এই মেধার কারক গ্রহ হচ্ছে মূলত রবি এবং বুধ। মূলত রবি এবং বুধ। বুধকে আমরা ইনস্ট্যান্টিনিয়াস শার্প মেমোরি বলতে পারি, খুব দ্রুত শিখতে পারে। বাট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কারক গ্রহ, সেটা হচ্ছে রবি। তাহলে রবি এবং বুধকেই আমরা মূলত মেধার কারক গ্রহ হিসেবে ধরবো। এর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখতে পাই যে বৃহস্পতি অত্যন্ত বলবান হয়ে রয়েছে, রাহু অত্যন্ত বলবান হয়ে রয়েছে, সেই ক্ষেত্রেও জাতক মেধাবী হতে পারে। যেমন এই ছেলেটির কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম ভাবে কেতু রয়েছে, মঙ্গল যুক্ত হয়ে।
তো পঞ্চম ভাবে কেতু মঙ্গল ভালো কম্বিনেশন নয়। কিন্তু এই ছেলেটির একাদশে এই যে রাহু রয়েছে, শুক্র তুঙ্গ হয়ে রয়েছে, রবি তুঙ্গ হয়ে রয়েছে, তার মানে এই ছেলেটা কিন্তু মেধাবী হিসেবে আমরা ধরতে পারি। তো এইভাবে আমাদেরকে আর কি ব্যাপারটাকে বুঝতে হবে। জ্যোতিষের ক্ষেত্রে বারংবার আমি একটা কথা বলি, যে এখানে কিন্তু 2 আর 2 4 সবসময় হবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের লজিক গুলোকে বুঝতে হবে, এবং আমাদের যে প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস রয়েছে সেই এক্সপেরিয়েন্সেস গুলোকে কাজে লাগিয়ে আলটিমেটলি একটা বেটার রেজাল্ট আমাদেরকে অ্যাকুমুলেট করবার চেষ্টা করতে হবে। তাহলে এই মানুষটা মেধাবী, কিন্তু কেন মেধাবী? রবির জন্য মেধাবী, রাহুর জন্য মেধাবী, শুক্রের জন্য মেধাবী। তো রাহু এখানে একাদশে রয়েছে, শুক্রের জন্য মেধাবী, শুক্র তুঙ্গ হয়ে রয়েছে, এর চার্টে তো কিছু বলবত্তা দেবেই। কিন্তু এই যে শুক্র অষ্টমে রয়েছে, তার জন্য কিন্তু তুঙ্গ শুক্রের যে সলিড রেজাল্ট, সেটা এই লোক পাবে না। এবং এর ফলে এই ছেলেটি সাউথ পয়েন্ট স্কুলের স্ট্যান্ড করা স্টুডেন্ট, সে কিন্তু গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পরে সেই লেভেলের সঠিক কোনো চাকরি পাচ্ছে না। খুব ভালো জায়গা থেকে বিটেক করার পরেও এই কিন্তু প্রপার ওয়েতে চাকরি পাচ্ছে না, এবং তার কারণেই এই মানুষটা আমাকে চার্ট দেখিয়েছে। তো আমি এনাকে একদম ডেট দিয়ে দিচ্ছি, যে চাকরি পাওয়ার ডেট, চাকরি পাওয়ার ডেটটা হচ্ছে 15ই আগস্ট। 15ই আগস্টের মধ্যে, 15ই আগস্ট নয়, 20 আগস্টের মধ্যে এই চাকরি পাবে। আর চাকরিটা পাওয়ার ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিয়ে 14 তারিখ। এবার জিজ্ঞেস করুন কেন 14 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এরকম কেন জিজ্ঞেস করুন। কারণ হচ্ছে গিয়ে এই মানুষটার কুণ্ডলিতে বৃহস্পতি দশমে রয়েছে। বৃহস্পতি দশমে রয়েছে 21°38'। তো বৃহস্পতি 21°38' ঠিক এক্সাক্ট এই জায়গাটা দিয়ে পাস করবে হচ্ছে কি, এখন তো ট্রানজিটেও ওখানে বৃহস্পতি রয়েছে। তো 21°38' ওই জায়গাটাতে বৃহস্পতিকে আমরা দেখতে পাবো 14 তারিখ। 22 ডিগ্রিতে আমরা বৃহস্পতিকে 14 তারিখ দেখতে পাবো। তো 13 তারিখ, 14 তারিখ, ওই সময়ে এই ছেলেটার হচ্ছে গিয়ে চার্টটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড হবে। তো চার্টের মধ্যে বৃহস্পতি অ্যাক্টিভেটেড হবে, এবং যেহেতু এই সময় শুক্রের মহাদশা চলছে, এবং যদি আমরা ট্রানজিট দেখি, তাহলে শুক্র দশমপতি এর লগ্নে রয়েছে, তাহলে এই সময় হচ্ছে গিয়ে এর চাকরি পাওয়ার চান্স ম্যাক্সিমাম। তাহলে এই যে 14 তারিখ, অর্থাৎ 14th, 14 তারিখ, 14ই আগস্ট, সে হচ্ছে গিয়ে চাকরিটা পাবে। এবং চাকরিটা মোটামুটি উইদিন 20th, তার মধ্যে এর জয়নিং বা প্রসেসিং বা কনফার্মেশন যাই হোক না কেন, ও বুঝতে পারবে ও হচ্ছে গিয়ে চাকরি পাবে। তো এই চার্টটা একটু পরিষ্কার চার্ট, এরকম চার্ট আপনারা সবসময় পাবেন না। এটা খুবই ভালো চার্ট। এই কিছু কিছু চার্ট আছে যেটাতে যা বলি সেটাই মিলে যায়। কালকে ইভিনিং এ এক ভদ্রমহিলা এসেছিলেন, যখন কালকে আপনারাও ক্লাস করছিলেন, তখন তখন যখন লাস্ট ক্লায়েন্ট ছিল তখন ক্লাস শুরু হয়ে গেছে আপনাদের। তো তার চার্ট দেখে ফার্স্ট কথা বললাম, বিয়ে করেছেন তো, 2 বছর আগে বিয়ে করেছেন, বাট বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, হচ্ছে না। এই একটা কথায় বক্তব্য শেষ, প্রেডিকশন শেষ, বিচার শেষ। ক্লায়েন্ট, তার কনসালটেশন কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট দিয়ে তারপরে তাকে নিয়ে ওই ওখানে বিয়ে হচ্ছিল, আদিশক্তির মন্দিরে চলে গেলাম। ক্লায়েন্ট আদিশক্তির মন্দিরে প্রণাম করলো, বাড়ি চলে গেল। আজকে সকালবেলা ফোন করেছিল, যেগুলো যেগুলো বললাম সেগুলো সেগুলো নিতে পরের রোববার দিন আসবে। তো এরকম ইভেন্ট আমাদের জীবনে খুবই কম হয়, মানে খুব অল্প সময় দেখতে পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো আমাদের ক্ষেত্রে কি করতে হবে, এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ঘটনাটা কখন ঘটতে পারে বুঝবার চেষ্টা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কনফিউশন তৈরি হয়। তাহলে মেধা ব্যাপারটা মোটামুটি হলো। এরপরে হচ্ছে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তিকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। তার মধ্যে কি রকম রয়েছে? স্মৃতিশক্তির মধ্যে ফার্স্ট রয়েছে একটা লং টার্ম মেমোরি, যেটা আমি করেছি, নিয়েছি। যেমন দেখুন, আপনারা যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন বা একটু 9-10টা ভালো করে পড়েছেন, নিউটনের গতিসূত্রগুলো সবার মনে আছে। এখন তারা সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বা আহ ওই অ্যামোনিয়াম ক্লোরাইড, এদের সংকেত হয়তো বলতে পারবেন না, কিন্তু নিউটনের গতিসূত্রটা মনে আছে। কিছু কিছু বিষয় ছোটবেলা থেকে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে বিষয়গুলো আমরা মাথায় রেখে দিই। তো সেই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু আমাদের মনে রয়ে গেছে, সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। কোনো একটা দিন পড়লেন, পড়বার পরে হচ্ছে গিয়ে আহ অনেক অনেক বছর পরে আপনার সেটা
মনে রয়ে গেছে, সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। আর পরীক্ষার আগের দিন দপ দপ করে পড়লেন, পড়ে সোজা চলে গেলেন, পরীক্ষা দিলেন, বাড়ি চলে এলেন, আর কিচ্ছু মনে নেই। এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তো এই শর্ট টার্ম মেমোরির কারক গ্রহ মূলত বুধ এবং চন্দ্র। লং টার্ম মেমোরির কারক গ্রহ বৃহস্পতি। এছাড়াও শুক্র আমাদেরকে একটা অদ্ভুত মেমোরি দেয়। এই মেমোরিটা হচ্ছে এমনি সময় মনে নেই, পড়েছিলামও অনেকদিন আগে, ক্লিক করে পরীক্ষার সময় মনে পড়ে গেল, পরীক্ষায় দিতে দিতে আরে ওইটা তো পড়েছিলাম, মনে ছিলই না, কিন্তু পরীক্ষার সময় গুপ্তধনের মতন হঠাৎ করে পেয়ে গেলাম। সেই ছোটবেলায় কার্টুনের মধ্যে আমরা দেখতাম না, যে কোনো একটা ইভেন্ট সামনে এলো আর ক্লিক করে বাল্ব ব্লিঙ্ক করে উঠলো, লাইটটা দপ করে জ্বলে উঠলো, যে মাথায় খুল গয়া বুদ্ধি। তো এইরকম সিচুয়েশন এটা কিন্তু শুক্র দিয়ে থাকে। কিন্তু মেইনলি আমরা মেমোরির জন্য বৃহস্পতিকে ধরবো। বৃহস্পতি আমাদের এডুকেশনের জন্য যে মেমোরি দরকার সেটাকে সাপোর্ট করে। বুধ যদি কুণ্ডলিতে খুব ভালো থাকে, সেই ক্ষেত্রে আমরা বুধের মেমোরিটাকেও নিতে পারি, কিন্তু সেটা আমাদের ওই পরীক্ষার আগের দিন করবে, গিয়ে পড়া পরীক্ষায় লিখে টিখে দিয়ে আসবে, তারপরে আর কোনো কথা হবে না, সে ভুলে যাবে। তাহলে মোটামুটি আমরা বুধের মেমোরিটাকেও বুঝতে পারলাম পরিষ্কার ভাবে। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য। আমাদের তো ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে, না হলে পাশ করবো কি করে? তো এই ধৈর্যটাকে দেবে আমাদের থার্ড হাউস, পরিশ্রমকে দেবে সিক্স হাউস। ধৈর্যের সঙ্গে লগ্নের সম্পর্ক রয়েছে, পরিশ্রমের সঙ্গে ষষ্ঠ ভাবের সম্পর্ক রয়েছে। পরিশ্রম এবং ধৈর্য দুটোকেই ইন্ডিকেট করবে শনিদেব। পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রমকে বহু সময় বৃহস্পতি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। বৃহস্পতি ভালো থাকলেও জাতক অত্যন্ত পরিশ্রমী হতে পারে, কিন্তু মেইন পরিশ্রম, ধৈর্য, প্রচেষ্টা, উদ্যম, লেগে আছে, আটকে বসে আছে, এইসবের কারক গ্রহ তিনি হচ্ছেন শনিদেব। এরপরে হচ্ছে গিয়ে পড়াশোনার মধ্যে একটা বিশেষ জিনিস খুব দরকার, তার নাম হচ্ছে কনসেন্ট্রেশন, মনঃসংযোগ। এটা ভীষণ ভীষণ ভাবে দরকার। তো এই যে কনসেন্ট্রেশন, মনঃসংযোগ, তার কারক গ্রহ যিনি, তিনি হচ্ছেন চন্দ্রদেব। আর তাকে নষ্ট করার কারক গ্রহ তিনি হচ্ছেন রাহু। আমাদের ধৈর্যের অভাব, পরিশ্রমের অভাব, ফাঁকি দেওয়ার চেষ্টা, ছোট ছোট কাগজে পরীক্ষার সময় লিখে যাওয়া, এই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে রাহু। তো এই যে রাহু বলুন বা কেতু বলুন, কেতু দেয় শিথিলতা, কেতু কোনো একটা মুভমেন্টের ক্ষেত্রে বাধা দেয়। এবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে জাতক বা জাতিকা তার একটু পারফেকশনিস্ট টাইপের হয়। ব্যাপারটা কিরকম? ধরুন আহ কোনো একজন জাতক বুঝতে পারছে যে এই এই জিনিসগুলো পরীক্ষার সময় আসবে, এইগুলো লিখবো, এইগুলো পরীক্ষায় আসবে। তাহলে কোন একজন জাতক এই যে বুঝতে পারছে যে এই টাইমে এইটা পরীক্ষাতে আসবে, এইটা বুঝবার ক্ষমতা, এইটা দেয় হচ্ছে শুক্র। ইনটিউশন পাওয়ার, এই ক্ষেত্রে এই ইনটিউশন পাওয়ারকে দেয় শুক্র। তো পরীক্ষার সময় আমরা লেগে থাকবো, চেষ্টা করব, বন্ধু বান্ধব সাহায্য করবে, এই জায়গাটাকে দেয় সে হচ্ছে মঙ্গল। তাহলে মোটামুটি গ্রহদের সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো। এবার আমাদের শিক্ষার পর্যায়গুলোকে ডিভাইড করতে হবে। কিরকম ব্যাপার শিক্ষার পর্যায়গুলোকে ডিভাইড করা? খুবই সহজ ব্যাপার। প্রথমে হচ্ছে প্রাক প্রাথমিক পর্যায় বা শৈশব। শৈশব মানে অতি শৈশব, একদম জন্মের পর থেকে গুটুর 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 করে সে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে অতি শৈশব, এই সময় সে কিভাবে শিখছে? তার আশেপাশের পরিবেশ সে দেখছে, বাড়ির লোকরা তাকে বোঝাচ্ছে, দেখো এটা লাল রং, ওই দেখো ওইটা বাবা, ওই দেখো ওটা আগুন, ওটা গরম। এই বিষয়গুলোর ক্ষেত্রে তার যে জ্ঞানেন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই অঙ্গগুলো এই ক্ষেত্রে কাজ করছে।
এবার এই অঙ্গগুলো যে কাজ করছে এদেরকে আমরা বলবো জ্ঞানেন্দ্রিয়, এবং এদের ম্যাক্সিমামটাই রয়েছে আমাদের মুখমণ্ডলে। চোখ, কান, নাক, জিভ এগুলো তো আছেই, এবং ত্বকেরও বেশ খানিকটা আছে। তো এখান থেকে আমরা উপলব্ধি করব আমাদের একদম প্রি প্রাইমারি এজের এডুকেশন। তাহলে এই এডুকেশনটা, এটা হচ্ছে দ্বিতীয় ভাব থেকে বিচার্য। এখানে মূলত আত্মীয় পরিজন, এই সময় এখানে বাচ্চাদের কোনো ভালো মন্দ বুঝবার ক্ষমতা থাকে না। এই সময় তাদের আত্মীয় পরিজনরা, কুটুম্বরা, কাছের মানুষরা তাদেরকে আগলে রেখে দেয়। এই সময় শিক্ষার নির্দেশক গ্রহ হচ্ছে দ্বিতীয় ভাব, চন্দ্র, বুধ, এর দ্বারা হচ্ছে গিয়ে এই সময়টাকে ইন্ডিকেট করা হয়। চন্দ্র এবং বুধ জন্মের পরবর্তী এই শৈশব, মানে একদম প্রি প্রাইমারি কন্ডিশন, তাকে ইন্ডিকেট করে চন্দ্র এবং বুধ। তাহলে এই জাতকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বুধের সঙ্গে বৃহস্পতি, শনি ইত্যাদি গ্রহ কানেক্টেড হয়ে আছে, এবং বুধ তার বেশ একটা মিত্র ক্ষেত্রে রয়েছে। এবং বৃহস্পতিটা বেশ বলবান, কারণ বৃহস্পতি শুক্রের মধ্যে আমরা ক্ষেত্র বিনিময় দেখতে পাচ্ছি। তাহলে এই বৃহস্পতি শুক্রের মধ্যে যে ক্ষেত্র বিনিময় আমরা দেখতে পাচ্ছি, বা বুধটা আহ রোহিণী নক্ষত্রে রয়েছে, রোহিণীর অধিপতি চন্দ্র, সে বুধকে দৃষ্টি দিচ্ছে, এই সমস্ত করে টোরে আমরা বলতে পারি যে বুধের অবস্থা ভালো। এবং যেহেতু বুধটা কুণ্ডলিতে বর্গোত্তম হয়েছে, বর্গোত্তম মানে হচ্ছে নবাংশ তো একই ঘরে আছে, এবং লগ্ন এখানে বর্গোত্তম হয়েছে, লগ্ন বর্গোত্তম, বুধটা বর্গোত্তম হয়েছে। এরপর আমরা খুব সহজেই বলতে পারি যে এই জাতক জীবনে কিছু করবে, জীবনে বড় কিছু করবে। তো এর বুধটা বলবান, তাই শৈশবে যথাযথ আদর, ভালোবাসা ইত্যাদি এই মানুষটা পাবে। আর চন্দ্রটা নিচস্থ হয়েছে, তো এই ক্ষেত্রে চন্দ্র নিচস্থ হওয়া ইন্ডিকেট করে যে এই জাতকের ছোটবেলায় রোগ ভোগ ছিল, শরীরে কষ্ট, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, অ্যাজমা, শ্লেষ্মা, এই টাইপের সমস্যা এগুলো দেখতে পাওয়া যায়। আর আপনারা জানেন, যদি কোনো জাতক বা জাতিকা শনি চন্দ্রকে দৃষ্টি দেয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই জাতকের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি তৈরি হয়। ছোটবেলায় এটা আমরা দেখতে পেয়েছি। তো এই লেভেলের শিক্ষা যে ভীষণ ইম্পর্টেন্ট বা ভীষণ গুরুত্বপূর্ণ, তা কিন্তু নয়। এই পর্যায়ের শিক্ষার গুরুত্ব যে চরম গুরুত্ব, সেটা আমরা কখনোই বলতে পারবো না। কারণ এই সময় বাচ্চার শেখার কিরকম কি শিখবে, ধীরে ধীরে শিখতে শুরু করবে যে এটা এইভাবে হয়, ওটা ওইভাবে হয়, এইরকম আর কি এডুকেশনের ক্ষেত্রে বাচ্চা এগোবে। তেমন গুরুত্বপূর্ণ নয়, ধীরে ধীরে আমরা দেখব। কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাচ্চা কথা বলতে শিখছে কিনা, বাচ্চা শুনতে শিখছে কিনা, চলতে শিখছে কিনা, অর্থাৎ বাচ্চার যে ইন্দ্রিয়গুলোর ডেভেলপমেন্ট, সেটা প্রপার হচ্ছে কিনা, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেখবার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয় বা পরবর্তী পর্যায়ে যেটা, সেটা আমরা দেখব। এবার এই ক্ষেত্রে বুধ যদি অত্যন্ত পীড়িত হয়, সেই ক্ষেত্রে জাতকের সমস্যা হতে পারে। দ্বিতীয় ভাবে যদি একাধিক পাপগ্রহ থাকে, সেই ক্ষেত্রেও সমস্যা হতে পারে। কিন্তু পাপগ্রহরা যদি ব্যালেন্সড হয়, সেই ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। হতেই পারে আহ কারোর জন্মকুণ্ডলিতে দ্বিতীয় বৃহস্পতি এবং রাহু রয়েছে, যদি সেরকম কিছু থাকে, তাহলে কিন্তু তার বিরাট কোনো চাপের ব্যাপার নেই। কারণ তার কুণ্ডলিতে এই রাহু এবং বৃহস্পতি এরা ব্যালেন্সড কন্ডিশনে রয়েছে। এরা যে খুব খারাপ অবস্থায় রয়েছে বা খুব বাজে অবস্থায় রয়েছে, রাহু এবং বৃহস্পতি এরা একে অপরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, এবং তার ফলে একজন আরেকজনের ক্রিয়াশীলতা বাড়িয়ে দেবে। বৃহস্পতির স্থিতিশীলতা বা বৃহস্পতির যে ধীরতা, সেগুলোকে রাহু কমাবে। আর রাহুর যে উগ্রতা, রাহুর যে দুষ্টতা, সেগুলোকে বৃহস্পতি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করে। তাহলে এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়টাও অত বিরাট গুরুত্বপূর্ণ নয়। এটাকে আমাদের মোটামুটি 6 থেকে 12 বছর পর্যন্ত ধরতে পারি। খেয়াল রাখতে হবে, এই বয়সটা কিন্তু চেঞ্জ হবে। এই বয়সটা অ্যাসোসিয়েটেড হরমোনাল চেঞ্জের সঙ্গে। তাহলে একজন জাতক বা জাতিকা, তার যদি বয়ঃসন্ধি 9 বছর বয়সে আসে, তাহলে তার ক্ষেত্রে আমরা প্রাইমারি এডুকেশনের এজটা ওই 9 বছর অব্দিই ধরবো, মোটামুটি মেন্টাল এবং ফিজিক্যাল ম্যাচিউরিটির আগে পর্যন্ত। এটাকে একটুখানি মানুষ বা জাতককে দেখে বুঝে নিতে হবে।
যে এই জাতকের মধ্যে পরিণতি এসছে কিনা, প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক ভাব এসছে কিনা, এই ব্যাপারগুলোকে বুঝে নিতে হবে। তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই মানুষটার বয়সটা প্রাথমিক পর্যায়ে রয়েছে না মধ্যস্তরীয় পর্যায়ে রয়েছে। তাহলে প্রাথমিক পর্যায়ের যে এডুকেশন, এটা 6 বছর থেকে 12 বছর পর্যন্ত। আর মোটামুটি এই বয়সের ক্ষেত্রে পরিবেশ, মা, ভালোবাসা, স্নেহ, কাছের মানুষদের অ্যাটাচমেন্ট, এইগুলো এখানে ভীষণ রকম প্রভাব বিস্তার করে। তার জন্য এই প্রাইমারি লেভেলটাকে চতুর্থ ভাব থেকে বিচার করানো। এখানেও প্রধান প্রভাবক গ্রহ, সেটা হচ্ছে চন্দ্র, সাপোর্ট দেয়, সে হচ্ছে বুধ। এই সময় আস্তে আস্তে জাতকের বুদ্ধি পরিপক্ক হতে শুরু করে। ধীরে ধীরে বুদ্ধি, বুদ্ধিমত্তা, পরিবেশ পরিস্থিতিকে উপলব্ধি করবার ক্ষমতা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, এইগুলো আস্তে আস্তে জাতকের মধ্যে তৈরি হতে শুরু করে। কিন্তু এই সময় একদম ধরে ধরে মাকে পড়িয়ে দিতে হয়। মা যেমন যেমন পড়া মুখস্থ করিয়ে দেবে, জাতক কিন্তু সেইভাবে গিয়ে লিখে আসবে। তো এইখানে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি চতুর্থ ভাব, চন্দ্র, চতুর্থপতি, এরা ঠিকঠাক থাকে, লগ্নপতি যদি মোটামুটি বলবান থাকে, সেই ক্ষেত্রে এদের এডুকেশনটা ঠিকঠাকই হয়। এবার এই এডুকেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে নবম ভাবস্থ পাপগ্রহ, তৃতীয় ভাবস্থ পাপগ্রহ। চতুর্থ ভাবে খারাপ গ্রহ থাকলে তো সমস্যা হবেই, কিন্তু 3, 9 এই সমস্ত গ্রহ ঘরেও যদি পাপ গ্রহ থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। একাদশ ভাবস্থ পাপগ্রহ, সেটাও কিন্তু এই এডুকেশনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। এর পরের যে পর্যায়, সেটাকে আমরা বলবো মধ্যবর্তী শিক্ষা। মধ্যবর্তী শিক্ষাটা হচ্ছে একজন জাতক বা জাতিকার জীবনের সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর। এই মধ্যবর্তী শিক্ষার স্তরে এসেই জাতক বা জাতিকা এরা আইডেন্টিফাই করতে পারে নিজেকে, নিজে কি, নিজের কোন দিকে পড়া উচিত, সেটা বুঝবার ক্ষমতা এই সময় তৈরি হয়। তাহলে মধ্যবর্তী শিক্ষা হচ্ছে মোটামুটি 12 বছর থেকে 18, 19 এরকম বয়স পর্যন্ত এই পিরিয়ডটাকে আমরা মধ্যবর্তী শিক্ষা হিসেবে ধরতে পারি। তাহলে মধ্যবর্তী শিক্ষার ক্ষেত্রে কি, প্রথম হচ্ছে গিয়ে হরমোনাল চেঞ্জ বা বয়ঃসন্ধি। এই সময় কিন্তু জাতকের মধ্যে প্রেম ভালোবাসার সঙ্গে সঙ্গে বুদ্ধির পূর্ণ বহিঃপ্রকাশ এটা দেখতে পাওয়া যায়। মানুষ, বিশেষ করে ছেলেরা, এই সময়টা অ্যাডামেন্ট হয়ে যায়। দেখবেন ছেলেদের একটু অদ্ভুত টাইপের দেখতে হয় এই সময়। এই বয়সটাতে ওদের মধ্যে একটা কেমন টাইপের দেখতে হয়, একটা রাগি রাগি ব্যাপার, যেমন ছেলেদের ক্ষেত্রে একটা পুরুষ পুরুষ ভাব, সেটা এই সময় তৈরি হতে দেখতে পাওয়া যায়। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ এই যে বয়ঃসন্ধি পরবর্তী সময়ের যে এডুকেশন, এই এডুকেশনটাকে আমরা বলবো মধ্যবর্তী পর্যায়ের শিক্ষা। এই সময় ছেলে মেয়ে এদের মধ্যে মানসিক শারীরিক পরিবর্তন হয়, হরমোনাল ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট সেগুলো দেখতে পাওয়া যায়, এবং এর ফলে এদের বিহেভিয়ারাল চেঞ্জ সেটাও দেখতে পাওয়া যায়। মানুষ বলেছে, সরি, মনীষীরা বলেছেন যে শিক্ষা হলো এমন একটা ব্যবস্থা যেটাতে মানুষের অভ্যাসগত পরিবর্তন হয়। অর্থাৎ শিক্ষা হচ্ছে এমন একটা পদ্ধতি, শিক্ষা হচ্ছে এমন একটা সিস্টেম, যেটা মানুষ তার অভ্যাসগত পরিবর্তন ঘটতে পারে শিক্ষার মাধ্যমে। এবার এইটা অভ্যেস মানে হচ্ছে কি ঘুম থেকে বেলা করে উঠছে এই অভ্যেস নয়। এই অভ্যেস হচ্ছে মানুষ মানুষের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করছে, তার মুভমেন্ট হচ্ছে। একটা পশু আর একটা মানুষ, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, আপনি যদি বাঘের সামনে যান, আপনি জানেন বাঘ হচ্ছে কি আপনাকে কামড়াবে। বাঘের যে বিহেভিয়ার, এটা স্টাডি করা হেভি ইজি। কিন্তু একটা মানুষ, সে খুব সহজেই তার ভাবকে লুকিয়ে রাখতে পারে। সে কি ভাবছে সেটাকে লুকিয়ে রেখে দেবে, আপনি বুঝতেই পারবেন না। আপনারা মানুষের মুখ থেকে দেখে দূর থেকে বুঝতে পারবেন না যে এই মানুষটা কি ভাবছে। এটা আমরা কিন্তু বুঝতে পারবো না। এটা এটা হচ্ছে মানুষের বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কিন্তু মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে সেইভাবে নেই। কোনো প্রাণী শান্ত, কোনো প্রাণী ভীরু, কোনো প্রাণী রাগী, কোনো প্রাণী উগ্র, কোনো প্রাণী ইয়ে।
তো এই যে বিহেভিয়ার, এইটার চেঞ্জ, এইটা কিন্তু মূলত এই স্তরেই হয়। তার জন্য আমাদেরকে এই স্তরটাকে ভীষণভাবে স্টাডি করতে হবে এবং এই স্তরটার যে এডুকেশন, সেটাকে বুঝতে হবে। এর সঙ্গে সঙ্গে এখানে কিছু বাহ্যিক প্রভাবক কাজ করে। এই বয়সে 12 থেকে 18, এরকমে কেউ কেউ কে আর কি আপনি শুনবেন না যে তারা প্রেম করছে 5 বছর বয়স থেকে, কিংবা কাউকে আপনি শুনবেন না যে তারা হচ্ছে কি 8 বছর বয়স থেকে প্রেম করছে। তারা মোটামুটি 15 বছর থেকে প্রেম করছে, 16 বছর থেকে প্রেম করছে। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই, কিন্তু কখনোই আমরা শুনি না যে 8 বছর থেকে প্রেম করছে। তো ভালো কথা, এই যে বয়সটা অর্থাৎ 12 থেকে 18, যাকে 12 থেকে 18, 19, যাকে আমরা বলি টিনেজ, এই সময়টাই হচ্ছে গিয়ে প্রপার এডুকেশন স্ট্রিম সিলেকশন তার বয়স। তার জন্য ফিফথ হাউসকে আমরা এখানে রেখেছি এবং পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য বাকি ভাবগুলোর থেকে ফিফথ হাউসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পঞ্চম ভাবকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব এবং পঞ্চম ভাবের সাহায্যেই আমরা উপলব্ধি করতে পারবো যে এই মানুষটা কি নিয়ে পড়বে, এর কি পড়া উচিত। তাহলে এই বয়সের এডুকেশন পঞ্চম ভাবপতির দ্বারা নির্ধারিত হবে। তার সঙ্গে সঙ্গে পঞ্চমে যে গ্রহগুলো রয়েছে তাদের দ্বারা নির্ধারিত হবে। পঞ্চম ভাবের উপরে যারা দৃষ্টি দিচ্ছে তাদের দ্বারা নির্ধারিত হবে। লগ্নের একটা প্রভাব আমরা সেখানে দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাবস্থ গ্রহ, অর্থাৎ এই জাতক কি করতে চাইছে। পঞ্চম ভাবটা খুব ভালো, কিন্তু লগ্নে কেতু বসে আছে, জাতকের পড়াশোনায় গন্ডগোল হবে। মানে আমরা চাই বা না চাই, জাতকের পড়াশোনাতে সমস্যা হবে। পঞ্চম ভাবে রবি বুধ থেকেও এই লগ্ন অবস্থা কেতুকে মেরামত করতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে প্রেডিক্ট করবার সময়। এবং একটা বিষয় আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা প্রেডিকশন করছি, আমরা কিন্তু ভগবান নই। সুতরাং জাতকের সিচুয়েশন কি, জাতক কেমন অবস্থায় আছে, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে, বুঝে আমাদেরকে প্রেডিক্ট করতে হবে। এনিওয়ে, তাহলে পঞ্চম ভাব ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম। আমাদের স্ট্রিম সিলেকশন এই জায়গাগুলো, এগুলোকে আমাদেরকে বুঝতে হবে। এছাড়াও আমরা একটা সহযোগী কারক ভাব হিসেবে ধরতে পারি। তাদের মধ্যে 1, 3, 6, 9 এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি স্তরে সাফল্যকে দেখতে হবে। সাফল্য আসবে 11 নম্বর ভাব থেকে। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী বিদ্যার পর্যায় হচ্ছে উচ্চ বিদ্যা। এটা গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশনের পর থেকে আপনারা ধরতে পারেন। তো এই লেভেলে এই যে উচ্চ বিদ্যার স্তরে আমরা চলে আসছি, এই উচ্চ বিদ্যার স্তরে যখন আমরা চলে আসব, তখন আমাদের অ্যাক্টিভ হাউস হচ্ছে 9th হাউস। আরো উচ্চ বিদ্যা, যে বিদ্যায় মনের ভেতরের অংশ কাজ করবে, সেটা হচ্ছে 8th হাউস। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে 8th হাউস কি করে উচ্চ বিদ্যা হবে। কিন্তু যখন কোনো কিছু উদ্ভাবন করব, সৃষ্টি করব, সৃষ্টির ইচ্ছা 5-এ, সৃষ্টির ক্ষমতা সেটা হচ্ছে 8-এ। এটা কিন্তু খুব জটিল ব্যাপার। সৃষ্টির ইচ্ছা সেটা হচ্ছে 5-এ, এবং সৃষ্টির সৃষ্টি করা, ঘটানো সেই ইভেন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাবো 8 নম্বরে। এটা আমরা মোটামুটি সবাই আশা করি বুঝতে পেরেছি। বুঝতে পারা আমাদের উচিত, এটা কঠিন ব্যাপার নয়। তাহলে এই যে সৃষ্টি, এই কিছু নতুন কিছু ক্রিয়েট করা, সেই নতুন কিছু ক্রিয়েশন এটা কোত্থেকে আমরা দেখতে পাবো? এটা আমরা দেখতে পাবো 8 নম্বর থেকে। তাই গবেষণা ধর্মী শিক্ষা, সেটা কিন্তু আমাদের 8 নম্বর ঘর থেকে বিচার্য। কিন্তু এবার কথা আছে, 8 নম্বর ঘরে আমি গবেষণা দেখছি, কিন্তু গবেষণা করবার ইচ্ছা আসবে 5 নম্বর থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং গবেষণা করবার আগে অনেকগুলো স্টেজ আছে। 8 নম্বর ঘর খুব ভালো আছে। 8 নম্বর ঘরে একজন মানুষের মেষ লগ্ন, তার 8 নম্বর ঘরে শুক্র বসে আছে, ওয়াও, ভীষণ ভালো কম্বিনেশন। কিন্তু 8 নম্বর ঘরে এই যে শুক্র বসে আছে, তার আগে দেখতে হবে 4, 5, 9 কি আছে। 4, 5, 9 কমপ্লিট হওয়ার পরে 8-এ আসবে। আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা এডুকেশনের ক্ষেত্রে ফোর্থ হাউস কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ ফোর্থ হাউস হচ্ছে এনভায়রনমেন্ট, আমার পারিপার্শ্বিক অ্যাটমসফিয়ার। আমি পড়তে বসেছি, পড়তে যেই মাত্র বসলাম, পাশ থেকে গ্যাঙড় গ্যাঙড় করে
হিমেশ রেশমাইয়ার গান বাজতে শুরু করলো, তখন আমি পড়তে পারবো না, আমার পড়াশোনা পুরো জলাঞ্জলি যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অষ্টম ভাবটা কি করে পিএইচডি নয়, এখনকার দিনে আমাদের যে পিএইচডি রয়েছে সেটা একটা ডিফারেন্ট বিষয়। পিএইচডি মানে কিন্তু একদম মৌলিক গবেষণা হিসেবে ট্রিট করতে হবে। যদি কেউ বলে আমার পিএইচডিটা হবে কিনা, আমরা 9th হাউস থেকে দেখবো। আপনারা, আমরা কিন্তু কখনোই 8th হাউস থেকে দেখবো না। কিন্তু কেউ একজন যদি বলে যে আমি একটা নতুন কিছু আবিষ্কার করতে চলেছি, সেই সময় তা দেখতে হবে আমাদের তারা 8th হাউস অ্যাক্টিভেটেড হয়েছে কিনা। যদি 8th হাউস অ্যাক্টিভেটেড হয়, তাহলেই কিন্তু একমাত্র সে সেই জিনিসটা আবিষ্কার করতে পারবে বা উদ্ভাবন করতে পারবে। এই আবিষ্কার বা উদ্ভাবন স্পিরিচুয়ালিজমের ক্ষেত্রেও হতে পারে। কোনো একজন মানুষ, তিনি হচ্ছেন গিয়ে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারবেন কিনা, সেটা আমরা দেখব তার 8 নম্বর ঘর থেকে। কিন্তু তার আগে সেই অস্তিত্ব উপলব্ধি করবার আগ্রহ বা ইচ্ছা আছে কিনা, সেটা আমাদেরকে খুঁজতে হবে। সেই অস্তিত্ব উপলব্ধি করবার চেষ্টা আমরা করব হচ্ছে 5, 9, 4 এগুলো থেকে। 4 কেন? মন, কনসেন্ট্রেশন, মনঃসংযোগ, মোক্ষ ত্রিকোণের 8th হাউসের উৎস ঘর, কারণ অষ্টমের নবম হচ্ছে 4। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারলাম। তারপরে হচ্ছে গিয়ে 5 নম্বর ঘরে আসবে যে আমার মধ্যে সেই লেভেলের স্পিরিচুয়ালিজম আছে কিনা, ভক্তি সেটা আমার মধ্যে আছে কিনা। তো যদি আমার মধ্যে ভক্তি খুঁজে পাওয়া যায়, যদি পাওয়া যায়, তাহলে সেখান থেকে আমার প্রপার গাইডেন্স আছে কিনা, প্রপার একটা গুরু পেয়েছি কিনা, সেটা 9 নম্বর ঘরে গিয়ে পাবো। যদি 9 নম্বর ঘরে গিয়ে গুরু একজন ভালো মন্দ পাই, তাহলে পরে আমাকে দেখতে হবে আমার 8th হাউস কতটা অ্যাক্টিভেটেড হচ্ছে। এবং কোনো একটা সার্টেন টাইমে 8th হাউস অ্যাক্টিভেটেড হবে। 8th হাউসকে নিয়ে তো আমরা সারাক্ষণ চিন্তা করি না। তো কখনো কখনো 8th হাউস অ্যাক্টিভেটেড হয়। 8th হাউস হচ্ছে গিয়ে আমাদের শরীর মন এর গোপন অংশগুলো। তো সেগুলো সবসময় অ্যাক্টিভেটেড হয় না, কখনো কখনো অ্যাক্টিভেটেড হয়। তাহলে এই ব্যাপারগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে শিক্ষার ক্ষেত্রে যে যে ভাবগুলোর গুরুত্ব আমাদের বেশি দেখতে হবে, কখনো মেধা, কখনো পরিশ্রম। প্রচুর মানুষ আছে, গার্ডিয়ানরা এসে বলবে ভীষণ ভালো পড়ে জানেন তো, কোচিং সেন্টারে ফার্স্ট হয়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কি যে হয় আমার বাচ্চাটার, কিছুই হয় না। কোচিং সেন্টারে পড়াগুলো বলে দেয়, আর পরীক্ষার হলে মা এত প্রেসার দিয়ে পাঠায়, প্রচন্ড নার্ভাস হয়ে গিয়ে উপস্থিত হয়। মায়ের চাপে পরীক্ষায় যদি নাম্বার কম পাই, কি ভয়ঙ্কর কাণ্ড হবে, এই চাপ নিয়ে গিয়ে সে হচ্ছে গিয়ে রেজাল্টটা খারাপ করে আসে। আর কোচিং সেন্টারে গিয়ে বন্ধু বান্ধবরা দেখে টেকে দিচ্ছে, কিছু না পারলে স্যারও বলে দিচ্ছে। তো আমি একবার এক স্যারের কাছে পড়তাম গ্রাজুয়েশনে। তো ওই স্যার ছিলেন ওই আমার কলেজের, মতিঝিল কলেজের ম্যাথস ডিপার্টমেন্টের সবচেয়ে পপুলার টিচার। তিনি শুধু ছাত্রদের কাছে না, তিনি গার্ডিয়ানদের কাছেও পড়তেন। তিনি গার্ডিয়ানদেরকে রেগুলার ডাকতেন। এবার ডেকে বলতেন কি, আপনার ছেলে তো সবই ভালো, খালি বানান ভুল করে। গ্রাজুয়েশনের অঙ্ক করছি, বানান ভুল কি আসবে যাবে। কিন্তু উনি এই কথাটা বলতেন গার্ডিয়ানকে। এবং আমার নিজের চোখে দেখা যে গার্ডিয়ানরা এই ব্যাপারটাকে মেনে নিতেন, যে ছেলে বানান ভুল করে বলে নাম্বারটা কম পাচ্ছে। তো আমরা যারা বাবা মা, আমাদের মধ্যে আমাদের সন্তানদের প্রতি একটা অদ্ভুত স্নেহ কাজ করে, যার কারণে আমরা ভাবি যে আমাদের ছেলে মেয়ে এরা হচ্ছে গিয়ে আহ মোটামুটি আইনস্টাইনের কাছাকাছি। তো আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমরা ভাবি, আমরা ভাবি যে ও অনেক কিছু করতে পারে, চাইলেই অনেক কিছু করতে পারে। কিন্তু চাওয়া, করা এবং করতে পারা, এগুলোর মধ্যে তো অনেকটা স্টেপ আছে। আমার বাচ্চা করতে পারছে না বলেই আরেকটা বাচ্চা ফার্স্ট হচ্ছে। তো আমার বাচ্চা যদি করতে পারতো তাহলে তো সে ভালো জায়গায় যেত। এবার সে পারছে না, তার সবকটা ফ্যাক্টর ম্যাচ করছে না বলেই তার ক্ষেত্রে এই বাধাগুলো। এবং সবকটা ফ্যাক্টর যার ক্ষেত্রে ম্যাচ করছে, সেই তো ফার্স্ট হবে। আমার বাচ্চার তো করছে না, আমার বাচ্চার করছে না বলেই আমার বাচ্চা লাস্ট হচ্ছে কিংবা ফেল করছে। তো আমরা জানি সে পড়লে ফার্স্ট হতে পারতো, পড়লে তো সবাই ফার্স্ট হতে পারতো। কিন্তু সবাই তো পড়বে না, তার কারণেই তো আমরা মানুষ, সবাই তো আলাদা আলাদা রকম হবে। এটাই তো গ্রহদের ক্রিয়াশীলতা। তো যাই হোক না কেন, এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে, পরিবেশ আমাদের উপলব্ধি করতে হবে। তো এগুলো কেন হচ্ছে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবার আহ এইখানে
দুটো শব্দ আমি আর কি বলবো। একটা হচ্ছে গিয়ে আহ একটা ওয়ার্ড, একজন অ্যাস্ট্রোলজার তিনি বলেন আই অ্যাম আ ফরচুন টেলার। ফরচুন টেলার, আমি হচ্ছে গিয়ে ভবিষ্য গণক। টেলার মানে হচ্ছে গণক, আপনারা দেখবেন ব্যাংকে লেখা থাকে টেলার। আহ ফরচুন টেলার মানে হচ্ছে ভবিষ্য গণক। একদল বলছে আমরা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রো স্পিরিচুয়ালিস্ট। একদল বলছে আমরা হচ্ছে অ্যাস্ট্রো মোটিভেটর, যে তোমার মধ্যে তোমার যে এনার্জি আছে তোমাকে কি ওয়েতে মোটিভেট করলে পরে তুমি কাজ করবে ঠিকঠাক করে, আমি সেইটাকে আইডেন্টিফাই করিয়ে দেবো এবং তোমাকে গাইড করবো, তোমাকে মোটিভেট করবো, সে হচ্ছে অ্যাস্ট্রো মোটিভেটর। তো আপনাদের ক্ষেত্রে আপনারা কি হবেন সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে বুঝতে হবে। আমাদের ঋষিবাণীর একজন ভদ্রলোক আছেন, তিনি বলেন নিজেকে অ্যাস্ট্রো কাউন্সিলর। তো আমার মনে হচ্ছে এই ওয়ার্ডটা হচ্ছে বেস্ট। আমরা হচ্ছে অ্যাস্ট্রো কাউন্সিলর, আমার আর কি মনে হয়েছে যে এই ওয়ার্ডটা হচ্ছে বেস্ট। তাহলে অ্যাস্ট্রো কাউন্সিলরের কাজ কি হবে? তার কাছে লোক আসবে, এসে মোটামুটি প্রবলেমটা ডিসকাস করবে যে আমার এই প্রবলেম হয়েছে। অ্যাস্ট্রো কাউন্সিলর এবার খুঁজে বার করবেন তার চার্টে কোথা থেকে এই প্রবলেম গুলো আসছে। আমাদের আমাদের কিছু মানুষ তারা নিজেদেরকে দেবতা বানিয়ে দিয়েছেন, তারা নিজেদেরকে টিভিতে মোটামুটি দেবতা বানিয়ে ফেলেছেন। তারা টিভি মিডিয়া এর মধ্যে প্রকাশ করে দিয়েছেন যে জ্যোতিষ মানেই তার কাছে আসবার সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। আমার এক ছাত্র, আপনাদেরই কোনো না কোনো ব্যাচের ছাত্র হবে, তিনি বলছেন যে আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি একবার আসুন, যা বলবার বাবা বলে দেবে। তো যা বলবার আপনি খালি সামনে আসবেন, বাবা বলে দেবে। এবার সেই বাবার তো খুব সমস্যা হচ্ছে, বাবাজি তো টিভিতে বসেন, বসে রয়েছে, বাবাজির এখন বেশ সমস্যা হচ্ছে, ক্লায়েন্ট আসছে না সেইভাবে। তো বাবাজি ফোন করেছেন যে ও স্যার, ক্লায়েন্ট তো আসছে না, কি করব, বাঁচান আমাকে। তো কিছু আর কি বললাম, বলে টলে দেওয়ার পরে এবার কি হবে না হবে সেটা আলাদা কথা। কিন্তু এই যে টিভি দেখে, টিভিতে আর কি বুঝতে পারলো, ক্লায়েন্ট আর কি বুঝতে পারলো যে বাবার কাছে গেলে পরে, মানে অ্যাস্ট্রোলজারের কাছে গেলে পরে বাবা সবকিছু বুঝে যাবে না। তো এইটা হচ্ছে মহা সমস্যা। সে যদি বলতো আপনি বলুন যে আপনার বৃহস্পতিটা বা আপনার জীবনটা কিভাবে কেটেছে, কিছু জিনিস আইডেন্টিফাই করে আগে তথ্য নেওয়া যে আপনার জীবনে গ্রহগুলো কি অবস্থায় রয়েছে। তো আমাকে যদি অ্যাস্ট্রোলজার জাজ করতে বসে, সরি, আমাকে যদি ক্লায়েন্ট জাজ করতে বসে, তাহলে আমি তার কুণ্ডলী কি অ্যানালাইসিস করবার চেষ্টা করব। আবার ক্লায়েন্টকে যদি ঠকানোর মানসিকতা নিয়ে কেউ অ্যাস্ট্রোলজারের চেয়ারে বসে, তাহলে ক্লায়েন্টকে তিনি কি আউটপুট দেবেন? কিছুই দিতে পারবেন না। তো এইখানে দুটো ব্যাপারই হচ্ছে ভাইস ভার্সা। তো এই যে আমাদের অ্যাস্ট্রোলজাররা যারা মোটামুটি আমাদের পূর্বসূরি, যারা এখন টিভিতে বসে বসা বসছেন, তারা প্রমাণ করছে যে আমি হচ্ছি সেই ভগবান যার কাছে একবার এলে তোমার জীবনের সব সমস্যা সমাধান হবে। তো আপনারা একদম এটা করবেন না। আপনাদের কাছে যখন কেউ একজন আসবে, তখন তাকে নেক্সট আসবার ডেট বলে দেবেন, যে পরের বার কিন্তু 6 মাস পর আবার দেখাতে এসো বাবা, আমাকে দেখাও বা কাউকে দেখাও, যাকেই দেখাও তাকে কিন্তু দেখাতে এসো। আমাদের এই গ্রুপের একজন রয়েছেন, তার নাম হচ্ছে গিয়ে, তার নাম বলছি না, আমরা সবাই ডাকনাম রবিদা রবিদা বলে ডাকি। তো তিনি হচ্ছে গিয়ে আহ স্টোন কিছু নিয়ে এলে পরেই, ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্ট আসলে পরেই ক্লায়েন্টের হাতে দেখলেন 4টে 5টা স্টোন রয়েছে। দেখার সঙ্গে সঙ্গেই বললেন যে কি পড়ে এসছো এতগুলো, এতগুলো কেন পড়ে এসছো, খোলো খোলো খোলো। আরে কেউ না কেউ তো বুঝে পড়িয়েছে, আগে চার্টটা দেখো, তারপরে হচ্ছে গিয়ে খোলার দিকে যেতে হবে। এদের এই লোকের টেন্ডেন্সি হচ্ছে কি আগে ওইগুলোকে খুলিয়ে দেবে, দিয়ে যেটা নেই সেটাকে দেওয়ার চেষ্টা করে। তো এটা তো ঠিক নয়। আমরা অ্যাস্ট্রোলজারদের নিন্দা করি, আমাদের এটাও ঠিক নয়। অ্যাস্ট্রোলজার একটা সমাজ, তো আমরা তাদেরকে তো নিন্দা করতে পারি না। হ্যাঁ, আমরা ইনহাউস অবশ্যই নিন্দা করতে পারি, কিন্তু যখন আমরা ক্লায়েন্টের সাথে ডিল করছি, তখন আমরা নিন্দা করতে পারি না। আমরা নিন্দাও করতে পারি, কিন্তু সেটা নিন্দা করবার একটা টোন আছে। যেমন হচ্ছে গিয়ে এসে বলল আমি হচ্ছে গিয়ে আহ এক্স এর কাছে দেখিয়ে এসেছি। এবার তখন আমি লিখছিলাম, লিখতে লিখতে, কার কাছে দেখিয়ে এসেছেন বললো, মানে এমন ভাবে আর কি তাচ্ছিল্য করা, কার কাছে দেখিয়ে এসেছেন এটা খুব এমন ভাবে জিজ্ঞেস করা, এবং তারপরে একটা অদ্ভুত হাসি, মানে যে হাসিতে আওয়াজ হবে না, কিন্তু বুঝিয়ে দেওয়া যাবে যে ওর কাছে তুই গেছিলি, তার মানে তুই শেষ, তোর তোর মাথায় কোনো বুদ্ধি নেই।
ব্যাপারটা হচ্ছে এই কনসেপ্টটা আমরা ওর মাথায় ঢুকিয়ে দেবো। কিন্তু তার জন্য আমরা আমাদের শালীনতা নষ্ট করব না, আমরা কোনো নিন্দনীয় ওয়ার্ড ইউজ করব না, কিছুই করব না। কিন্তু আমরা বুঝিয়ে দেবো যে তুমি যার কাছে গেছিলে সে ঠিক লোক নয়। তো এটা আমরা করতেই পারি। তো এই যে দেবতা সুলভ স্থানে বসিয়ে দেওয়া হয়েছে, এইখানে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না যে আপনি কি বলবেন। ফলে অ্যাস্ট্রোলজারের কাছে ক্লায়েন্ট এসেই বলে, বলে দাও তুমি সবকিছু, আমি কিছু বলবো না, আগে তুমি বলো। তো এই ক্ষেত্রে আমরা যে অ্যাস্ট্রো কাউন্সিলিং করব, মানুষটার কোন দিকটা বেটার সেটা আমরা বুঝবার চেষ্টা করব। থার্ড হাউসে শুক্র রয়েছে, তার মানে হাতে কলা আছে। কলা মানে ব্যানানা নয়, কলা মানে হচ্ছে আর্ট। তার মানে হাতে আর্ট আছে, হাতে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি রয়েছে, হাতে কালচার আছে। তাহলে এই গিটার বাজাতে পারে ডিংডং করে, আর কি করতে পারে, ছবি আঁকতে পারে, শিল্প, মৃৎশিল্প করতে পারে, বাঁশের কোনো জিনিস নিয়ে কাজ করতে পারে, কিংবা ইলেকট্রনিক্স এর কাজ করতে পারে, খুব ভালো টাইপ করতে পারে, কম্পিউটারে ডেটা এন্ট্রি খুব ভালো করতে পারে। আহ রান্না বান্নার যে শেফরা রয়েছে না, তাদের ক্ষেত্রে আপনারা দেখবেন থার্ড হাউসের শুক্র খুব অ্যাক্টিভ। ক্রিকেট খেলতে পারে, ক্রিকেটে দেখবেন যে ওই বিভিন্ন রকম ক্রিকেটাররা ব্যাটটাকে দিয়ে কায়দাকরণ করে না, ব্যাটটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করা, এই ব্যাপারটাকে কন্ট্রোল করে শুক্র। তাহলে তৃতীয় শুক্র এত কিছু করতে পারে। তাহলে আমি যদি বলি যে এ তো আঁকবেই, এর আঁকাতে এরা বিশাল নাম যশ হবে, দেখা গেল সে জীবনে কোনোদিন আঁকেনি ছবি, সে চিরকাল গিটার বানিয়েছে। তাহলে আমাদেরকে ওর কাছ থেকে জানতে হবে এবং ক্লায়েন্টকেও আমাদেরকে তথ্য সরবরাহ করতে হবে। তখনই কিন্তু আমরা এই এডুকেশনটাকে আইডেন্টিফাই করতে পারবো যে এ কোন দিকে পড়াশোনা করবে। তাহলে মোটামুটি এই এডুকেশনকে আমরা কয়েকটা ভাগে ডিভাইড করতে পারি। তার মধ্যে যেমন ফর্মাল এডুকেশনের মধ্যে তিনটে রয়েছে। একটাকে বলা হচ্ছে আর্টস, একটার নাম হচ্ছে সায়েন্স, একটার নাম হচ্ছে কমার্স। এই তিনটে ডিভিশন আমরা জানি। এরপরে কিছু টেকনিক্যাল এডুকেশন রয়েছে। ক্লাস 8 পাস করবার পরে, আমরা ভোকেশনাল শিখতে পারি, সেটাও টেকনিক্যাল এডুকেশন। হায়ার সেকেন্ডারির পরে আমরা বিই বা বিটেক করতে পারি। আবার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট ফিজিক্সে গ্রাজুয়েট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে গ্রাজুয়েশন করেও আমরা বিটেক করতে পারি। তো এইরকম আমাদের প্রচুর এডুকেশন রয়েছে। এক সেকেন্ড। এরপরে কিছু এডুকেশন রয়েছে। একটা এডুকেশন আমি রিসেন্ট শুনলাম, তার নাম হচ্ছে মিউজিয়ামোলজি। মানে অ্যাকচুয়ালি মিউজিয়াম ওরিয়েন্টেড পড়াশোনা। এখন মানুষ জেমোলজি পড়ছে, এখন মানুষ ফ্যাশন নিয়ে পড়ছে। আর 30 বছর আগে ফ্যাশন ডিজাইনার এই ওয়ার্ডটা খুব আনকমন ছিল 30 বছর আগে। আহ যারা মোটামুটি ধরুন জন্ম হচ্ছে 70 সালের আশেপাশে, তাদের সময় ফ্যাশন ডিজাইনার বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছে, এইটা হচ্ছে গিয়ে খুঁজে পাবেন না। কেউ তো আপনারা আছেন, আপনারা দেখুন, আপনারা খুঁজে পাবেন না। তো এরকম প্রচুর দিন দিন প্রচুর প্রচুর এডুকেশন আসছে। আহ কৃষিবিদ্যা এটা ছিল, এখন এটা আরো বেড়েছে। এখন হচ্ছে গিয়ে আমার এক মেয়ের এক বন্ধু, সে বলছে আমি মেরিন, ডিপ মেরিন ফিশের উপরে পড়াশোনা করি। সেটা নাকি আছে, আমি জানি না, কিন্তু এরকম নাকি আছে। হুম। তো এইগুলোকে আমরা কি করে আইডেন্টিফাই করব? একজন মানুষ আগে আর্টস সায়েন্স নিয়ে পড়তো, কমার্স নিয়ে পড়তো, এখন কম্বিনেশন হচ্ছে ভূগোল, ম্যাথস, সোশিওলজি আর ইকোনমিক্স। কি সায়েন্স না আর্টস নাকি? আবার আমার এক বোন, সে নিয়েছে হিস্ট্রি, পল সায়েন্স, নিউট্রিশন, বায়োলজি।
এ কি কম্বিনেশন, এ সায়েন্স না আর্টস? এ বলতে পারবেন না, এ বলা সম্ভব নয়। ফলে এখনকার দিনে এডুকেশনে কোন স্ট্রিমে যাবে এটা যদি আমাকে প্রশ্ন করে, তার উত্তর দেওয়াটা কঠিন। কিন্তু সে যদি আমাকে তিনটে স্ট্রিম বলে যে এর মধ্যে কোনটা বেটার, সেটা আমরা তাকে গাইড করতে পারি, আমরা একদম এক্স্যাক্টলি বলে দিতে পারবো যে এই মানুষটা কোনটা নিয়ে পড়াশুনো করবে এবং কোনটা নিয়ে পড়াশুনো করলে ভালো রেজাল্ট করতে পারবে। এটা আমরা খুব সহজেই বলতে পারি। তো যাই হোক, এরপরে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো গিয়ে কোন গ্রহ কি টাইপের পড়াশোনা, কি টাইপের এডুকেশন প্রোভাইড করে, সেটা আমাদেরকে মোটামুটি বুঝে নিতে হবে। আমরা জানি এটা, জানার সঙ্গে সঙ্গে তাও আমি একবার একটুখানি অল্প একটু বুঝিয়ে দেবো। স্পেশালি এই স্ট্রিম বা সাবজেক্ট সিলেকশন, এগুলো আমাদের হায়ার সেকেন্ডারির আশেপাশে দরকার হয়, মানে মাধ্যমিকের পরে দরকার হয়। তাহলে প্রাথমিক পর্যায়ের বিদ্যায় কেউ কিন্তু বাঁচতে পারছে না যে সে কি নিয়ে পড়বে। এরপরে কিছু কিছু মানুষ বলে আমি খেলা শিখতে যাচ্ছি। খেলাও এখন একটা শিক্ষা, অবশ্যই শিক্ষা, কারণ গুরুর কাছে খেলা শিখছে। তাহলে খেলা শিখতে যাচ্ছে, এটা আমাদের একটা ভাবনা চিন্তার বিষয় যে সে খেলা খেলা শিখতে যাচ্ছে। মানুষ হ্যাকিং শিখছে, সেটাও শিক্ষা। তো এরকম টাইপের বহু শিক্ষা আমাদের রয়েছে যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, বা আইডেন্টিফাই করলেও সেটা রুট খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, এবার এই এডুকেশনের ক্ষেত্রে কোন গ্রহ কোন টাইপের শিক্ষা দিচ্ছে এটা আমরা দেখব। আর তারপরে আমরা একটা অ্যাসোসিয়েটেড কুণ্ডলী দেখব, সেটা হচ্ছে চতুর্বিংশাংশ কুণ্ডলী। আপনারা সবাই মাথায় রাখবেন যে এডুকেশন কিন্তু আমরা বিচার করব চতুর্বিংশাংশ কুণ্ডলী থেকে। চতুর্বিংশাংশ মানে হচ্ছে D24। D24 হচ্ছে ফার্স্ট কুণ্ডলী, যেখানে রাহু কেতু একসঙ্গে থাকে। হোরা কুণ্ডলীর পরে আমাদের যেটা সাধারণ পরাশরী হোরা আছে, যেখানে দুটো ঘরে সব গ্রহরা থাকে, সেই কুণ্ডলীটার পরে একমাত্র প্রথম হচ্ছে গিয়ে গ্রহরা একত্র হয়, রাহু কেতু একত্র হয়, সেটা হচ্ছে D24 কুণ্ডলীতে। তাহলে প্রথম গ্রহ যাকে আমরা নেব তিনি হচ্ছেন বুধ। বুধ, আহ আপনারা এখন শুনে নিন, পরে যাদের লিখবার দরকার হবে তারা এই ভিডিও রেকর্ডিংটা একটু চালিয়ে তখন লিখে নেবেন। আমি আর লেখার জন্য সময় নষ্ট করছি না। প্রথম হচ্ছে বুধ। বুধ আমাদের মেধা, বুধ দেবে গণিত শাস্ত্র, বুধ দেবে সেই সমস্ত জিনিস যেখানে ব্রেন ইউজ করতে হয়। কোনো একটা জিনিস হতেই পারে যেখানে কিছুটা মুখস্থ করতে হয়, কিছুটা ব্রেন ইউজ করতে হয়, যেমন ভৌত বিজ্ঞান। আমাদের কিছু অঙ্ক করতে হয়, আবার কিছু মুখস্থও করতে হয়। এবার কিছু কিছু সময় আমাদের বুঝে নিতে হয়, বুঝে মুখস্থ করতে হয়। কোথাও কোথাও মূলক মুভ করে, সেগুলো আমাদের বুঝে মুখস্থ করতে হয়। তো বুধ আমাদের সাধারণত মেধা, গণিত, হিসেব শাস্ত্র, সাংবাদিকতা, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। তার সঙ্গে পাবলিক রিলেশনশিপ, ম্যাথামেটিক্স, বেসিক সায়েন্স, এগুলোকে ইন্ডিকেট করে। তার সঙ্গে সঙ্গে এখন কিছু কিছু মানুষ রয়েছেন তারা স্কিন নিয়ে পড়াশোনা করেন, তারা হেয়ার নিয়ে পড়াশোনা করেন। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু, বা সেই সমস্ত স্টাডির ক্ষেত্রে বুধের একটা বিরাট ভূমিকা রয়েছে। বুধ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাস্ট্রোলজি কিংবা যেখানে হচ্ছে গিয়ে ওকালতি পড়াশুনো করা হবে সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমার্স, অ্যাকাউন্টস, এগুলোর ক্ষেত্রে বুধকে আমাদের লাগবেই। বুধের যে কোয়ালিটি গুলো রয়েছে তার মধ্যে প্রথম আমরা বলেছি মেধা, 2 নম্বর হচ্ছে উপস্থিত বুদ্ধি, 3 নম্বর হচ্ছে অনুকরণ প্রিয়তা, 4 নম্বর হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি, আর 5 নম্বর হচ্ছে দ্রুত শিখন ক্ষমতা। যাদের বুধ ভালো তারা চটপট শিখে নিতে পারে, দ্রুত শিখে নেবে। আর যাদের বুধটা গন্ডগোল করেছে তারা কিন্তু কিছুতেই শিখতে পারবে না। চেষ্টা চলছে, এ তো চলছে, এ তো চলছে, এ তো চলছে, কিন্তু শিক্ষাটি হচ্ছে না। এরপরে হচ্ছে গিয়ে আমাদের পড়তে হবে বৃহস্পতি। বৃহস্পতি যে কোনো ভাষা, ইতিহাস, ধর্মজ্ঞান, নীতিশাস্ত্র, রোগ নির্ণয়ের শাস্ত্র, পুষ্টি, পরিবেশ, অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ঔষধ শাস্ত্র,
কম্পিউটারের অপারেটিং সিস্টেম, কম্পিউটার প্রোগ্রামিং, এগুলোর সঙ্গে কিন্তু বৃহস্পতির সম্পর্ক রয়েছে। সঙ্গে অন্য গ্রহদেরকেও আমরা পাবো। যেমন কম্পিউটার প্রোগ্রামিং আমরা বললাম, তো কম্পিউটার প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা একটা কথা ইউজ করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা নাম শুনেছেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেই ভাষা যেটা কম্পিউটার বুঝতে পারে। তাহলে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন হচ্ছে, তখন সেখানে আসবে বৃহস্পতি। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা আর প্রোগ্রাম করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রোগ্রাম করে কোনো একটা ঘটনাকে ঘটানো, সেটা কিন্তু কঠিন। ধরুন আমার একটা ফ্রিজ আছে, ফ্রিজে কি আছে, ফ্রিজের টেম্পারেচার ডিফারেন্স হলে পরে একটা সার্টিন টেম্পারেচারে ফ্রিজটা অটোমেটিক্যালি অফ হবে, মানে ফ্রিজটা ঠান্ডা হয়ে গেলে পরে সেটা অটোমেটিক্যালি অফ হবে। তাহলে আমাকে প্রোগ্রাম, সরি, টেম্পারেচার কন্ট্রোলিং ডিভাইস দেখতে হবে। এবার সেই টেম্পারেচার কন্ট্রোলিং ডিভাইসকে পড়তে পারে সেরকম একটা প্রোগ্রাম বানাতে হবে। তাহলে এই যে এরকম প্রোগ্রাম বানানো, এটা কিন্তু বিশাল কঠিন ব্যাপার। এবং সেই প্রোগ্রাম বানিয়ে সেই প্রোগ্রামকে রান করানো, এটা আরো কঠিন ব্যাপার। যারা এই বিষয়ে একটু আধটু নলেজ আছে তারা জানবেন যে ব্যাপারটা কত কঠিন। হয়তো আহ একটা জিনিসটার নাম হচ্ছে গিয়ে উম যেটাকে আমরা বলি মাইক্রো প্রসেসর। তো মাইক্রো প্রসেসর টাইপের প্রত্যেকটাই, ফ্রিজ বলুন, ক্যামেরা বলুন, কিংবা এসি বলুন, এদের প্রত্যেকের মধ্যে একটা চিপ থাকে, একটা মাইক্রো প্রসেসর থাকে। এবার এই মাইক্রো প্রসেসরটার মধ্যেই আমাদের সমস্ত প্রোগ্রামিং করা হয়। এবং এই প্রোগ্রামিং করবার জন্য যে কত লিখতে হয়, কত লিখতে হয়, কত লিখতে হয়, তার ধারণা আমাদের নেই। তো এই ল্যাঙ্গুয়েজ, এটা করাবে হচ্ছে বৃহস্পতি। এবং সেই ল্যাঙ্গুয়েজের যে ইমপ্লিমেন্টেশন, সেইটা করাবে শুক্র। মেশিন ল্যাঙ্গুয়েজ এবং মেশিন সম্পর্কে জ্ঞান আহরণ করতে সাহায্য করবে, তিনি হচ্ছেন শনিদেব। এবং তার সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে শেখা, সেখানে কিন্তু বুধের একটা ইম্প্যাক্ট থাকবে। এরপর হচ্ছে ঔষধ শাস্ত্র। ঔষধ শাস্ত্রের ম্যাক্সিমামটাই, ইমপ্লিমেন্টেশন অফ মেডিসিনস, এই ম্যাক্সিমামটাই কিন্তু বৃহস্পতির আন্ডারে। কিন্তু কোন রোগে এক্স্যাক্টলি কোন ওষুধটা দেব, সেই ওষুধটা হচ্ছে গিয়ে ঠিক কি বিষয়ে কিভাবে কাজ করবে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেট করবে শুক্র। অর্থাৎ সেই ওষুধটা দেব আর সুস্থ হয়ে যাবে, এই ওষুধটাকে আইডেন্টিফাই করা, ঠিক কোন ওষুধটা দিলে এই মানুষটা সেরে উঠবে, এইটাকে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে গিয়ে আমাদের শুক্রের কাজ। এবং হিলিং ফ্যাক্টর, হিলিং পাওয়ার, এটা কিন্তু শুক্রের কাছে আছে। এটা কিন্তু বৃহস্পতির কাছে অনেক কম। বৃহস্পতি হচ্ছে মোটা দাগের চিকিৎসক। বৃহস্পতি হচ্ছে সিস্টেম ফলো করতে পছন্দ করে। বৃহস্পতি কন্টিনিউয়াসলি একই প্রসেস চলে যাওয়া, সেটা পছন্দ করে। এবার শুক্র হচ্ছে গিয়ে, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, তার মধ্যে চেঞ্জ করার ক্ষমতা আছে। সে নিজের মতো নিজের জায়গা তৈরি করতে পারে, নিজের মতো করে কোনো ঘটনাকে ঘটাতে পারে। এরপরে রয়েছে ঔষধ শাস্ত্র, ভেষজ বিদ্যা, আয়ুর্বেদ, জ্ঞান, জড়িবুটি, কৃষিবিদ্যা, দর্শন, এই সমস্তই হচ্ছে গিয়ে বৃহস্পতির আন্ডারে। তার সঙ্গে সঙ্গে আরো দুটো বিশেষ বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে আইন, আর দু নম্বর হচ্ছে সংস্কৃত, সংস্কৃত। এই বিষয়টা হচ্ছে গিয়ে বৃহস্পতির মধ্যে পড়ছে। বৃহস্পতি কোন কোন গুণকে ইন্ডিকেট করে, তার মধ্যে রয়েছে দীর্ঘকালীন স্মৃতিশক্তি, তার মধ্যে হচ্ছে ভাষা প্রয়োগ করবার ক্ষমতা, বৃহস্পতির মধ্যে রয়েছে অ্যানালাইটিক্যাল পাওয়ার, অর্থাৎ কোন বিষয়কে আমি কিভাবে বিশ্লেষণ করব। ধরুন কোনো একটা বিষয় আপনি শিখলেন, সেই শিক্ষাটাকে উপলব্ধি করবার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এই যে ওয়ার্ডটা অ্যানালাইসিস আমি যখন পড়লাম, যে এই মানুষটা ভালো, এই মানুষটা খারাপ, এই মানুষটা মন্দ, এই মানুষটা চোর, এই মানুষটা ছ্যাঁচড়, এগুলো বুঝবার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রপার অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা বৃহস্পতি করতে পারেন সবচেয়ে ভালো। তারপরে কি রয়েছে, একটা শব্দ আমরা বলবো, সেটা হচ্ছে বাধ্যতা। গুরুকে মান্য করবার চেষ্টা, ভালো টিচার পাবো কি পাবো না, সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির আন্ডারে। সিস্টেমেটিক স্টাডি, রেগুলার পড়াশোনা করছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি বই নিয়ে চলি। তো এই সকালবেলা ওঠা এবং বই নিয়ে চলা, এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করবে যে এই জাতকটা সিস্টেমেটিক, একটা রেগুলার রুল মেনটেন করে চলছে। এবং এই রুল যখন মেনটেন করে চলছে, তখন কিন্তু
এই জাতকের বৃহস্পতি মোটামুটি বলবান। স্ট্রিক্ট ডিসিপ্লিন নয়, কিন্তু একটা সিস্টেম, যে সকালবেলা উঠছে, সকালবেলা উঠে পড়াশুনো করছে, পড়াশুনো করে আরো কিছু কাজকর্ম করছে, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে বৃহস্পতির আন্ডার। আরেকটা বিষয় হচ্ছে জ্ঞান প্রিয়তা, প্রচুর পড়তে ভালোবাসে, প্রচুর বিষয়ে জ্ঞান, এই কিন্তু বৃহস্পতি। কিছু মানুষ আছে দেখবেন, তারা স্টক মার্কেট অ্যানালাইসিস করে, কালকে কোন শেয়ারটার দাম বাড়বে, এরপরে কোন শেয়ারটা ইমপ্রুভমেন্ট হবে, এই ব্যাপারগুলোকে তারা অ্যানালাইসিস করতে পারে। তো এই জ্ঞানটা যার মধ্যে রয়েছে, তার বৃহস্পতি বলবান। এরপরে হচ্ছে কি আমাদের শনিদেব, তিনি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ইতিহাস, বৃহস্পতিও ইতিহাস পেয়েছি আমরা, শনিদেবও ইতিহাস। শনিদেবের ইতিহাস হচ্ছে গিয়ে একদম ডিপ হিস্ট্রি অ্যানালাইসিস। আর বৃহস্পতির ইতিহাস, সেটার মধ্যে কিছু পৌরাণিক তথ্য থাকতে পারে। শনি চাইবে প্রমাণ, বৃহস্পতির আছে বিশ্বাস। একটা ওয়ার্ড আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই বৃহস্পতির মধ্যে রয়েছে বিশ্বাস, আর শনিদেবের মধ্যে রয়েছে তর্ক এবং লজিক। শনিদেবের ভক্তি আনলিমিটেড। শনিদেবের ভক্তির আগে শনিদেব কিন্তু যুক্তি দিয়ে পরখ করে নিতে পছন্দ করেন। শনিদেব আপনাকে গুরু বলে মেনে, মানে শনিদেবের যে গুরুদেব, মানে শনি যিনি, যাকে আর কি শনির প্রভাবে গুরু বলে মেনে নেবে, তাকে সারা জীবন ডেডিকেটেডলি অন্ধের মতো ভক্ত ভক্তি করবে, অন্ধের মতো তাকে ভালোবাসবে। এই কোয়ালিটি শনিদেবের মধ্যে আছে। কিন্তু বৃহস্পতি গুরু পরিবর্তন করতে পারে, বৃহস্পতির মধ্যে সেই জাজমেন্ট করবার ক্ষমতা রয়েছে, যেটা বৃহস্পতি হচ্ছে কি অন্ধের মতো বিশ্বাস করলো, কিন্তু তারপরেই দেখলো গন্ডগোল পাকিয়ে ফেলেছে। কিন্তু শনি আগে দেখবে, তারপরে বিশ্বাস করবে, আর কোনো কারণেই সেই বিশ্বাস কিন্তু ভাঙবে না। বৃহস্পতি যাকে গুরু বলে মানবে, সেটা খুব সহজে তাকে অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু শনি যাকে গুরু বলে মানবে, তাকে কিন্তু অনেক ভেবেচিন্তে তারপরে অ্যাকসেপ্ট করবে। প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে নেবে, যে তোমাকে আমি গুরু বলে মানবো, তার আগে তোমাকে খুব ভালো করে জাজ করে নেবো। শনির কাছে রয়েছে ইংরাজি, যে কোনো রকম বিদেশি ভাষা, পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা মঙ্গলের সঙ্গেও আছে, পদার্থবিদ্যায় বুধ আছে, পদার্থবিদ্যায় বৃহস্পতি আছে, কিন্তু শনির একটা প্রভাব আছে। লৌহ বা খনি সংক্রান্ত বিদ্যা, ধাতুবিদ্যা। ধাতুবিদ্যায় যেমন শনি আছেন, তেমন শুক্র এবং মঙ্গলও আছেন। কারণ শুক্র হচ্ছে গিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস করবে বা কেমিক্যালি ধাতুটাকে বিশুদ্ধিকরণের ক্ষেত্রে, আর মঙ্গল হচ্ছে ধাতু মানেই তাপ। আপনি লোহার নিয়ে কাজ করবেন, গরম করবেন না, এটা হতে পারে না। তাই ধাতু, লৌহ সংক্রান্ত এডুকেশন, গাছপালা সংক্রান্ত বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, খনি সংক্রান্ত বিদ্যা, অস্থি রিলেটেড যে কোনো পড়াশুনো, কৃষিবিদ্যা, মূল সংক্রান্ত বিদ্যা, গাছপালার শিকড় সংক্রান্ত বিদ্যা, ভূবিদ্যা, আইন সংক্রান্ত বিদ্যা, যে কোনো রকম লজিক্যাল অ্যানালাইসিস, গণিত শাস্ত্র। খেয়াল রাখবেন, গণিত শাস্ত্রে কিন্তু শনির বিরাট প্রভাব আছে। এরপরে হচ্ছে আমাদের শুক্র। শুক্র ইন্ডিকেট করবে, ও শনি দেবে হচ্ছে গিয়ে লজিক্যাল অ্যানালাইসিস করবার ক্ষমতা, এবং তার সঙ্গে দেবে ধৈর্য, পরিশ্রম করবার ক্ষমতা, আর তার সাথে হচ্ছে চরম আনুগত্য। বুধ বাধ্য, শনি অনুগত। আর শনি যদি অনুগত না হয়, শনি চরম অবাধ্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শনি, মানে শনি কোনো কিছুর এক্সট্রিম জায়গাকে ইন্ডিকেট করতে পারে, শনিদেবের এই ক্ষমতা রয়েছে। এরপরে রয়েছে শুক্র। শুক্র ইন্ডিকেট করবে সূক্ষ্মতা, ভৌতবিজ্ঞান, গণিত শাস্ত্র, বিমান সেবা, নান্দনিক শিক্ষা, হোটেল ম্যানেজমেন্ট, বা এই ধরনের যত আধুনিক শিক্ষা রয়েছে, সেগুলো সবই শুক্রের আন্ডার। রসায়ন, ক্রিয়েটিভ থিঙ্কিং, বিউটিশিয়ান বা ফ্যাশন ওরিয়েন্টেড পড়াশুনো, ইলেকট্রনিক্স ওরিয়েন্টেড পড়াশুনো, কম্পিউটার সফটওয়্যার রিলেটেড পড়াশুনো, অ্যানিমেশন, ফ্যাশন ডিজাইনিং, ধাতুবিদ্যা। দেখুন, শনিতেও আমরা ধাতুবিদ্যা পড়েছি, আবার শুক্রতেও আমরা ধাতুবিদ্যা পড়ছি। মঙ্গল ধাতুবিদ্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আধুনিক মোবাইল ফোন, প্রোগ্রামিং রিলেটেড পড়াশুনো, নৃত্য শিক্ষা, সঙ্গীত, কলা, চিত্র সংক্রান্ত শিক্ষা, চিকিৎসা শাস্ত্র, জ্যোতিষ শিক্ষা। জ্যোতিষে শুক্রের বিরাট ভূমিকা,
প্রতিকার করলাম আর পটাপট কাজ করে গেল। প্রতিকার করছি, মনে হচ্ছে কি একটু মাটি দিয়ে দিই, দিয়ে দিল অ্যাস্ট্রোলজার মাটি, মাটি কাজ করে গেল। অদ্ভুত ঘটনা। সাংঘাতিক ব্যাপার না? মাটি দিয়ে দিল, কাজ করে গেল। কারণ মাটিরও তো কিছু একটা গুণ রয়েছে, সেই গুণেই কাজ করে গেছে। অ্যাস্ট্রোলজারের এত মারাত্মক ইনটিউশন পাওয়ার, সেই পাওয়ারে কাজ করে গেছে। আমাদের ক্ষেত্রে হয় না, কিন্তু তার ক্ষেত্রে হয়েছে। তাহলে এই যে অদ্ভুত নিরাময় ক্ষমতা, অনেক মানুষ আছে দেখবেন তারা স্পিরিচুয়ালিস্ট, তারা এঞ্জেল হিলিং করেন, তারা রেকি করেন, আমি তো পারি না। তো তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে বিশেষ বিদ্যা, এটা কিন্তু শুক্রের। যে কোনো ধরনের নিরাময় বিদ্যা, সেটা শুক্রের অন্তর্গত। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো শুক্রের মধ্যে রয়েছে অভিনয় শিক্ষা, শুক্রের এগুলো রয়েছে। শুক্র ইন্ডিকেট করে পারফেকশন, শুক্র ইন্ডিকেট করে ক্রিয়েটিভিটি, শুক্র ইন্ডিকেট করে ভাগ্যের স্পর্শ। যা কিছু আধুনিক বিদ্যা, সেখানে শুক্রকে লাগবে। চিকিৎসার ক্ষেত্রে শুক্রের ভূমিকা মারাত্মক। তারপরে রয়েছে আমাদের মঙ্গল। তার ক্ষেত্রেও আমরা পাবো প্রথমেই ধাতু, তারপরে হচ্ছে তড়িৎ মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়েল্ডিং, যত রকম ওই ফিটার, ইঞ্জিন ম্যান, তারপরে ওই ভোকেশনাল স্টাডিজ, যেখানে মূলত শরীরের সামর্থ্যটা ভীষণ ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো। তারপরে ফায়ার সেফটি বলে এখন একটা শাস্ত্র এসছে, এটা আপনারা শুনে থাকবেন। যে কোনো বাড়ি, বড় বাড়ি যখন তৈরি হয়, তখন একটা ফায়ার সেফটি ম্যানেজমেন্ট বলে ব্যাপার হচ্ছে। এসব আমাদের সময় ছিল না। আর শুক্রকে কেমিস্ট্রিতে, অবশ্যই কেমিস্ট্রি মানেই শুক্র, আমরা বলেছি রসায়ন, রসায়ন মানে হচ্ছে কেমিস্ট্রি। তো সেটাকে আমরা নেব। যারা হচ্ছে গিয়ে ওয়েল্ডিং সংক্রান্ত বিদ্যা, মানুষ ঝালাই শেখে, তো এখন একটা সাবজেক্ট রয়েছে প্যাকেজিং টেকনোলজি, মানে প্যাকেট করা, সেটাও রয়েছে। অদ্ভুত ঘটনা। প্যাকেজিং টেকনোলজি, এগুলো আর কি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব হাই ভ্যালু সাবজেক্ট। যারা এই প্যাকেজিং টেকনোলজিতে পড়াশোনা করেছেন, তাদের মাইনেটা অনেক বেশি। খুব বেশি লোক পড়ে না, স্কোপ কম, কিন্তু যারা করে, যারা চাকরি পায়, তারা খুব ভালো জায়গায় থাকে। আচ্ছা, মঙ্গল হচ্ছে কি প্রশাসন ওরিয়েন্টেড শিক্ষা। সেটা পাবলিক রিলেশনশিপ হতে পারে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, যেখানে আমি পাবলিককে কন্ট্রোল করব। আর্মি বা সেনাবাহিনীতে ভর্তি হয়ে শিক্ষা, কেউ চলে গেল সৈনিক স্কুলে, সৈনিক স্কুলে গিয়ে পড়াশোনা করছে, এটা হতেই পারে। আহ, এরপরে হচ্ছে সার্জন, মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্জারি, এটাও মঙ্গলের হাতে। ভূগোল, একদম তীব্রভাবে, তীব্রভাবে ভূগোল হচ্ছে গিয়ে মঙ্গলের। আমাদের জানি ভূমির কারক গ্রহ মঙ্গল। মঙ্গল ইন্ডিকেট করে পরিশ্রম করবার ক্ষমতা, মঙ্গল ইন্ডিকেট করে উৎসাহ, উদ্যম, চেষ্টা, লড়াই, এগুলোকে ইন্ডিকেট করে মঙ্গল। তাহলে এই বিষয়টাকে আমরা একটুখানি দেখে নেব, মঙ্গলের কারকত্ব। এর সঙ্গে সঙ্গে মঙ্গল হচ্ছে গিয়ে লিখবার প্রবণতা, মঙ্গল হচ্ছে গিয়ে কতটা বেশি কমিউনিকেট করতে পারবো, তার প্রবণতা, সেটা হচ্ছে মঙ্গল। আর তার সঙ্গে সঙ্গে জোশ, যে জোশে পড়ে ফেললাম, যে একবার মন দিল তো সব পড়ে নিল। তাহলে এই মন দিয়ে পড়া, এটা এখানে যে জোশ লাগবে, সেই জোশের ব্যাপারটা মঙ্গলের মধ্যে রয়েছে। মঙ্গল আরেকটি বিষয়কে ইন্ডিকেট করে, সেটি হলো পড়াশুনোর সময় কিছু ক্লোজ ফ্রেন্ড সার্কেল, যারা ডিস্টার্ব করার চেষ্টা করে। এরপর হচ্ছে চন্দ্র, জল নিয়ে যে কোনো রকম বিদ্যা, জল তত্ত্ব। তারপরে হচ্ছে নার্সিং, রসায়ন। শুক্র কিন্তু একা রসায়ন নয়, এখানে চন্দ্র রয়েছে। তারপরে রয়েছে মেরিন ইঞ্জিনিয়ারিং, হোমিওপ্যাথি, পুষ্টি সংক্রান্ত বিদ্যা, সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি। মেরিন ইঞ্জিনিয়ারিং, গভীর জলে থাকা প্রাণী সংক্রান্ত বিদ্যা, মৎস্যবিদ্যা। অনেকে হচ্ছে গিয়ে আগে দেখবেন বাংলা মিডিয়ামে ইয়ে নিত, মৎস্য চাষ অ্যাডিশনাল হিসেবে নিত,
আমিও ভেবেছিলাম মৎস্য চাষ নেবো, কারণ আমার মাছ খুব ভালো লাগতো। তারপরে বাড়ির থেকে জোর করে মৎস্য চাষটা দেয়নি, না দিয়ে ফিজিক্স দিয়ে দিচ্ছে। তো আমার খুব শখ ছিল মৎস্য চাষ। মানে আমি ভেবেছিলাম মৎস্য চাষটা নিয়ে পড়লে আমি মৎস্য চাষ করতে পারবো, মানে আমাকে মৎস্য চাষ করতে দেওয়া হবে, আমি বাড়িতে মাছ টাছ পুষতে পারবো। চন্দ্র মনঃসংযোগ এবং চাঞ্চল্যের কারক গ্রহ। চন্দ্র অস্থায়ী স্মৃতিশক্তির কারক গ্রহ। কল্পনা শক্তি, বিশ্রাম, তার কারক গ্রহ। পরিবেশ বিদ্যা, যে কোনো রকম চারুকলা, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি। দেখবেন এখন অনেক মানুষ আছে যারা বি ফার্মা, তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যাবে, ফার্মাকোলজি নিয়ে পড়াশোনা করেছে। বায়োকেমিস্ট্রি, এটা চন্দ্রের মধ্যে পড়ছে। যে কোনো রকমের জীববিদ্যা, যে কোনো রকমের জীববিদ্যা, সেটা বৃহস্পতির মধ্যে পড়বে। চন্দ্র আর একটা বিষয়কে ইন্ডিকেট করার, দুটো বিষয়কে, তার মধ্যে একটা হচ্ছে শিক্ষার পরিবেশ, আর 2 নম্বর বিষয়টা হচ্ছে কল্পনা শক্তি। 2 নম্বর বিষয়টা হচ্ছে কল্পনা শক্তি বা ইনটিউশন পাওয়ার। এরপর আমাদের বাকি রইল সূর্যদেব। তিনি চক্ষু চিকিৎসার কারক গ্রহ, তিনি গবেষণার কারক গ্রহ, তিনি মহাকাশ বিদ্যা, তিনি কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নতুন প্রযুক্তি। নতুন প্রযুক্তি, এটা টোটালটাই রবির মধ্যে রয়েছে। বিদেশি ভাষা শিখবার ক্ষেত্রে, সরি ভুল বললাম, আহ ইন্টারন্যাশনাল পলিটিক্স, সেটা কিন্তু রবির হাতে রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান রবির হাতে। ইন্স্যুরেন্স সেক্টর রবি এবং শনি। উচ্চ পর্যায়ের গণিত, পদার্থবিদ্যা, এইগুলো হচ্ছে গিয়ে সবই রবির আন্ডারে। যেখানে অতিরিক্ত পরিমাণে মেধার বিহেভিয়ার হয়, সেখানে মেধার ব্যবহার হয়, সেখানে আমরা সব জায়গাতেই দেখব সেখানে হচ্ছে গিয়ে রবির একটা প্রভাব রয়েছে। আইন, রবিকে লাগবেই। যে কোনো এডুকেশনের ক্ষেত্রে লিডারশিপ ব্যাপারটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এইচআর নিয়ে পড়াশোনা করছেন, এমবিএ পড়ছেন, তাদের ক্ষেত্রে কন্ট্রোলিং পাওয়ার, নেতৃত্ব দেওয়া, কন্ট্রোল করা, ডমিনেট করা, এই ক্ষমতাটা শিখতে হয়। এইটা কিন্তু আমরা পাবো রবির কাছ থেকে। এই যুগের পড়াশোনার মধ্যে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মানতেই হবে। রাহুর প্রভাব, এটা চরম। রাহু ইংরাজি, যে কোনো বিদেশি ভাষাকে কন্ট্রোল করে। ভাষার সামঞ্জস্য, ভাষার সদৃশ্যতা, ভাষার সুদৃশ্যতা, এগুলোকে রবি কন্ট্রোল করে। সরি, রবি নয়, রাহু। গণিত, ম্যাথসে রাহুর বিশাল ভূমিকা আছে। রাহুর মারাত্মক গুণাবলী হচ্ছে টুকে লেখার প্রবণতা। ওটা দেখবো আর স্যাটাস্যাট লিখে দেবো, এটা বিরাট বড় গুণ। তো এই ব্যাপারটার একটা মজার গল্প আছে। আমার জীবনের এমন একটা ঘটনা ঘটেছিল। তো নতুন প্রচলিত শিক্ষা, অতিরিক্ত ব্যয় সাপেক্ষ শিক্ষা, শিক্ষা ক্ষেত্রে অনৈতিক কাজকর্ম, একটু টুকে টুকে লেখার প্রবণতা, এগুলো সবই রাহু দিয়ে থাকে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এর সঙ্গে বিমান সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং, কিছু একদম অ্যাবনর্মাল এডুকেশন, প্যাথোলজি পড়াশুনো, সেগুলো রাহু দিয়ে থাকে। জার্নালিজমের রাহুর একটা ইম্প্যাক্ট রয়েছে। সেলস ওরিয়েন্টেড পড়াশুনো, সেখানে রাহুর একটা ইম্প্যাক্ট রয়েছে। এরপর হচ্ছে কেতু। কেতু কি কি দেবে? কেতু জ্যোতিষ, তন্ত্র, বুদ্ধি বৈকল্য, কম্পিউটার। কেতু কিন্তু কম্পিউটার দেবে। গুপ্ত বিদ্যা, প্যারাসাইকোলজি, মনস্তত্ত্ব, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজিতেও কিন্তু কেতুর একটা ইম্প্যাক্ট রয়েছে। কেতু আমাদের দেবে কি? মনস্থিরতার অভাব, এবং মনস্থিরতার অভাবের কারণ হচ্ছে বুঝতে না পারা, ইনঅ্যাক্টিভিটি অফ হিজ ব্রেইন। এটা ওকে লিড করতে পারে মনঃসংযোগের অভাবের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে মনঃসংযোগের অভাব, পড়াশোনার ক্ষেত্রে ঘাটতি ঘটবে। কিছু কিছু সময় কেতু মিরাকল ঘটিয়ে দিতে পারে, সেই ক্ষমতা কেতুর মধ্যে আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কেতুর কাছ থেকে আমরা এই মিরাকল এক্সপেক্ট করতে পারি না। তো মোটামুটি আমাদের এই পর্যন্তই। আজকের পড়াশোনার চাপটা আপনাদের মাথার উপরে একটু বেশিই পড়বে, এটা একটু প্রেশার আসবে, আমাদেরকে এখন প্রেশার দিতে হবে। এর পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব
যে এডুকেশনের যে বাকি অংশগুলো রয়েছে, স্পেশালি D24 কিছু রুলস, এইগুলো লিখিয়ে দেওয়া। মাইক্রোবায়োলজি আমরা লিখেছি, জুলজি, বটানি, মাইক্রোবায়োলজি, প্রত্যেকটা ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে বৃহস্পতি আসবে, অর্থাৎ জীববিদ্যা, জীবন বিজ্ঞান, বৃহস্পতি আসবেই। তবে তার সঙ্গে সঙ্গে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমরা কেতুকে ধরে নিয়েছিলাম। যেমন ধরুন কোন একজন মানুষ, তিনি হচ্ছেন গিয়ে পোল্ট্রি ফার্ম নিয়ে পড়াশোনা করেছেন। তাহলে পোল্ট্রি ফার্মের একটা বড় উদ্দেশ্য হচ্ছে গিয়ে মাংস উৎপাদন, ডিম উৎপাদন, খাদ্য উৎপাদন। তাহলে এখানে পোল্ট্রি ফার্মে আমাদের বৃহস্পতি আসবে। এবং যেহেতু খাদ্যটার মধ্যে মাংসের অ্যাটাচমেন্ট রয়েছে, এই পোল্ট্রিতে যে খাবার তৈরি হয় সেটা মাংস, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে মঙ্গল আসবে। তো এইগুলো দেখে আমাদের বুঝে ডিসিশন নিতে হবে। তাহলে আজকে আমাদের পড়াশোনা মোটামুটি এই পর্যন্তই থাকবে। আর নেক্সট ক্লাসে আমরা এই এডুকেশনটাকে আরো কিছুটা করবার চেষ্টা করব, কমপ্লিট করবার চেষ্টা করব। স্যার একটা ওই গ্রুপে একটা কোশ্চেন করেছিলাম, ওটার অ্যান্সার দেবেন? আহ আজকে আমি গ্রুপে দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমি লিখে দেবো গ্রুপে। কোন গ্রুপে এটা? 2 to 3-তে। আচ্ছা, আমি করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। স্যার, ট্রানজিটের আগের দিনে যেগুলো, সেগুলো কি বুধবারের ক্লাসে পড়ানো হয়েছে? ট্রানজিট আগের দিন তো মোটামুটি কমপ্লিট হয়েছিল। শুক্র অব্দি হয়েছিল, বাকিগুলোতে ছিল। শুক্র অবধি হয়েছিল। তাহলে হুম। হচ্ছে গিয়ে পরের দিনের ক্লাসে আপনি একটু মনে করাবেন। তাহলে ট্রানজিটের যেগুলো বাকি রয়েছে সেগুলোকে কমপ্লিট করে তারপরে আমরা এডুকেশনের D24 এর ইমপ্লিমেন্টেশনে যাব। তাহলে পরের দিন ক্লাস শুরুর সময় আপনি একটুখানি নক করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? তো আমাদের এরকম গন্ডগোল হয়ে যায় মাঝে সাঝে। তো যাই হোক, কি আর করা যাবে, এটা তো কিছু করার নেই। কারণ মাথার মধ্যে এত কিছু থাকে না, আমি ভুলে যাই। আর কি পড়িয়েছি সেটা রেকর্ড রাখা, সেটাও বেশিরভাগ সময় হয় না। তো যাই হোক, আপনি একটু মনে করিয়ে দেবেন পরের হ্যাঁ স্যার, ক্লাসে। পরের ক্লাসে তাহলে আমি আমরা মনে। প্রথমে ট্রানজিটটাকে একটু ডিসকাস করে নিয়ে তারপরে আমরা ফার্দার এই এডুকেশনে চলে আসবো। স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বললেন না যে এর আগের যে চার্টটা দেখালেন, সে 22 ডিগ্রিতে মানে যাবে আর কি বৃহস্পতি, 13-14 আগস্টে। সে ওটা কি করে হবে বুঝতে পারছি না ওই জিনিসটা। কি করে হবে মানে? ওটা মানে কি করে আমরা মানে বুঝবো আর কি যে ওই টাইমে ওইটা যাচ্ছে আর কি 22 ডিগ্রিতে। ও, আমাদের যে সফটওয়্যার গুলো আছে, ওই সফটওয়্যার হ্যাঁ। গুলো এই মুহূর্তের গ্রহগুলোর ডিগ্রিটা দেখবেন। এবার আপনার মোটামুটি ওই মঙ্গল আর বৃহস্পতির যোগ 22 ডিগ্রিতে হবে। এটা 14 তারিখে হবে, এটা আমি জানতাম। এবং এটা জানতাম বলেই আমি হচ্ছে গিয়ে ওইটাকে করেছি। ও আচ্ছা। মানে আমি জানতাম বলে ওটা বলতে পারতাম। এবং আপনারা ট্রানজিট দেখবেন কবে কোন গ্রহ মুভ করছে, কবে গ্রহদের ক্লোজ কনজাংশন হচ্ছে, এইগুলোকে একটুখানি দেখে নেবেন। ঠিক আছে? এগুলো সফটওয়্যার থেকে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? হুম, ভালো আছি।